নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রণয় পাশা। আজ পড়ব প্রণয় পাশা উপন্যাসটির প্রথম পর্ব। অনেকক্ষণ ধরে পরীক্ষা করে খুশি মুখে ডক্টর কেলার মাথা ঝাঁকালো। চোখের কোল দুটো একবার টেনে দেখতে দেখতে মৃদু মিষ্টি অনুযোগের সুরে বলল, ইউ নটি বয়, তুমি সকলকে ভাবিয়ে তুলেছিলে। সারার দিকে তাকালো। ঠোঁটে তেমনি মিষ্টি হাসি ফুটিয়ে ডাইনে বাঁয়ে মাথা নেড়ে অভয় দিল। ঠাট্টার সুরে বলল, সব ঠিক আছে। বাঘ সিংহ ঘাঁটা মেয়েও এমন ঘাবড়ে যায়? তাজ্জব ব্যাপার। ওর কাঁধ চাপড়ে দিল একটু। ওই ট্রিটমেন্ট চলবে। তোমার কালো ভূত 3 দিনের মধ্যে বিছানা ছেড়ে উঠবে। অ্যান্ড উইল বি আ মাঙ্কি এগেইন, সো নো ওয়ারি। আর এক দফা ওর পিঠ চাপড়ে দরজার দিকে এগোলো। 4 ভাগের 3 ভাগ নিশ্চিন্ত হয়ে আর 1 ভাগ সংশয় নিয়ে সারা তার সঙ্গে সঙ্গে চলল। আমি জানি বাইরে গিয়ে ও আবার ওর হাত ধরবে, অনুযোগের সুরে সত্যি কথা বলতে বলবে, আরও নিশ্চিন্ত হতে চাইবে। ডক্টর কেলারের বয়স 70-এর কাছাকাছি, এখনও সুপুরুষ। 40 বছরের মতো ব্যস্ত সমস্ত চালচলন। এ তল্লাটে সব থেকে নামী ডাক্তার আর রোগী মাত্রেরই সব থেকে প্রিয় ডাক্তার। রসিক মানুষ। সংকটজনক অবস্থাতেও রোগীর অবস্থা ফেরানোর জন্য মিষ্টি মিষ্টি হাসতে পারে, দরকারি 2-1টা রসিকতার কথাও বলতে পারে। সেই কারণেই আবার সারার সংশয়, যা বলল ঠিক বলল কিনা কে জানে। সারার বিশ্বাস, চিকিৎসক হিসেবে তার বাপের বন্ধু এই মানুষটি ধন্বন্তরী বটে, কিন্তু দরকার হলে সত্যের সঙ্গে অম্লান বদনে অনেক মিথ্যেও মেশাতে পারে। ঘণ্টা 6 আগে ডক্টর কেলার এই ঘরে যখন এসেছিল, এই বিছানায় তখন আমি ভোঁদরের মতোই ওলটপালট খাচ্ছি। অসহ্য যন্ত্রণায় ঘেমে নিয়ে উঠছি। সারা তখন ওর কি একটু মার্কেটিং সারতে গেছিল। ওকে ডাকার জন্য আমি বোমারকে পাঠাতে পারতাম। বোমার কাছেই কোথাও ছিল নিশ্চয়। ওকে বললে ও তক্ষুনি ডক্টর কেলারকে টেলিফোনে খবর দিয়ে সারাকে যেমন করে হোক ধরে আনত। বোমারের বোধহয় ষষ্ঠ স্নায়ু বলে কিছু আছে, ঠিক দরকারের জায়গাটিতে আঙুল ফেলতে পারে। যাক, আমি টেবিলের টাইপরাইটারে বসে কয়েকটা দরকারি চিঠি টাইপ করছিলাম। চিনচিনে যন্ত্রণাটা বাড়তে থাকল। সকাল থেকে একটু একটু টের পাচ্ছিলাম। সারাকে কিছু বলিনি। শুনলেই ভয়ে সিঁটকে ও তিলকে তাল বানাবে। জামার কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে আমাকে বিছানায় এনে শোয়াবে। তারপর ছোটাছুটি চেঁচামেচি শুরু করে দেবে। যন্ত্রণাটা ক্রমে অস্বস্তিকর হয়ে উঠতে লাগল। কিছুদিনের পুরনো ডিওডানাল আলসার। ডক্টর কেলারের ধারণা, খাওয়ার অনিয়ম করে আর খালি পেটে মদ গিলে আমি এই সম্পদটি সংগ্রহ করেছি। তার ধারণার কথা শুনে সারার সেটাই বদ্ধমূল বিশ্বাসে দাঁড়িয়ে গেছে। অবশ্য সেজন্য আমাকে বকাবকি ছেড়ে একটা অনুযোগও করে না। ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলে আর কোনো সময় কাঁদো কাঁদো হয়ে বলে, তোমাকে আর কি বলবো, সব দোষ তো আমার। ব্যথা বাড়তেই থাকলো। টাইপ এগোলো না, টেবিল ছেড়ে উঠতে হলো। ঘরে কিছু ওষুধ মজুদ থাকে, তাই খেলাম। যন্ত্রণাটা এবার বুকের দিকে উঠতে লাগলো। তবু বোমারকে ডাকলুম না। তার এক কারণ, আমার সহ্য শক্তি অপরিসীম। যত দোষী থাক আমার, এ যাবৎ সহিষ্ণুতা নিয়ে খোঁটা কেউ দেয়নি। হ্যাঁ, শারীরিক যাতনা অন্তত আমি অনেক সহ্য করতে পারি। এখন সারাও তা জানে। জানে বলেই আমাকে ভয় আর অবিশ্বাস ওর। ভাবে চোখ একেবারে উল্টে দেবার আগেও বুঝি আমি ভালো মানুষের মতো মটকা মেরে পড়ে থাকতে পারি। বোমারকে না ডাকার আসল কারণ ভিন্ন। ও টের পেলেই সারা জানবে।
তারপর ওর সেবা যত্নের অত্যাচারে বেচারা আমি অস্থির হয়ে পড়ব। সব থেকে বেশি মুশকিল হবে পথ্য নিয়ে। এক্সরে ফেক্সরে করে ডাক্তার আলসার ঘোষণা করার পর থেকে এমনিতেই যে পথ্য আমার, দেখলে চোখে জল আসে। কেবল দুধ খাও আর দুধ খাও, আর সেদ্ধ খাও আর সেদ্ধ খাও। আবার যন্ত্রণার কথা জানতে পারলেই এখন টুকিটাকি যা একটু খেতে পাচ্ছি তা তো বন্ধ হবেই, সেদ্ধও বন্ধ হয়ে যাবে। সে বেলায় সারা অকরুণ। অসুখটা হবার পর থেকে অনিয়ম বিশেষ করি না, তবু ওর অগোচরে ফাঁক পেলে লোভে পড়ে একটু আধটু অনিয়ম করে ফেলি। দুই একবার ধরা পড়ার ফলে এখন আর আমি একটুও বিশ্বাসের পাত্র না। একটু এদিক ওদিক হলেই ভুরু কুঁচকে শাসাবে। কোথায় কি খেয়েছিলে? ডক্টর কেলার বলেছিল অপারেশন করে ফেলা যেতে পারে। অবশ্য নিয়মে থাকলে আর ওষুধপত্র ঠিকমতো চললে এই যা হয়েছে এমনিতেই সেরে যাবে। শেষের রাস্তাটাই আঁকড়ে ধরেছে সারা। অপারেশনে তার যেমন ভয় তেমনি আপত্তি। এমনকি ভারতপক্ষে সে আমাকে হাসপাতালেও পাঠাবে না, বাড়িতে ডাক্তার ডাকবে, ডবল খরচা করে হাসপাতালের মতো ব্যবস্থা করবে। ওর ভয় হাসপাতালে পাঠালেই সার্জন ছুরিতে শান দিতে থাকবে। ভয়ের কারণ আছে। ছেলেবেলায় ওর এক কাকা এই রোগের অপারেশন করাতে গিয়ে মারা গেছিল। নিজের বাবাকে তো দু চক্ষে দেখতে পারত না, সেই কাকাকে বাবার মতো ভালোবাসত। কাকা মারা যাবার পর শুনেছে ডাক্তারদের কি ভুলের ফলে অমন অঘটন ঘটেছে। ব্যাস, সেই থেকেই হাসপাতাল আর অপারেশন সম্পর্কে বিভীষিকা। ঘণ্টাখানেকের মধ্যেই কি যে হয়ে গেল জানি না। যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত। মনে হচ্ছে বুকের ভিতরটা কেউ যেন পাথর দিয়ে ছেঁচছে। দর দর করে ঘাম হচ্ছে। টেলিফোন ইচ্ছে করেই শোবার ঘরে রাখি না, উঠে পাশের ঘরে যাবার শক্তি নেই। দুই একবার চেষ্টা করতে দ্বিগুণ যাতনা। ভিতরটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাবার দাখিল। বার কয়েক বোমারকে ডেকে সাড়া পেলাম না। পাশের ঘরে নেই, তার ঘর ফ্ল্যাটের শেষ মাথায়। বালিশ পেটে চেপে আমি যখন উথাল পাথাল করছি, কয়েকটা প্যাকেট বুকে চেপে সারা ঘরে ঢুকল। হতভম্ব প্রথম। বিছানায় বসে আমি কিছু সার্কাসের কসরত দেখাচ্ছি কিনা ভাবল বোধহয়। বালিশ বুকে চেপে আর উবুর হয়ে আমি ওর দিকে চেয়ে একটু হাসতে চেষ্টা করলাম। হাসি ফুটল কিনা জানি না। ও গড! অস্ফুট আর্তনাদ। হাতের প্যাকেটগুলো মাটিতে পড়ে গেল। ছুটে এসে দুহাতে আমাকে জড়িয়ে ধরল। আমার মুখটা তুলে অস্থির সংকটে আমার ঠোঁটে মুখে গাল ঘষে ঘষে যন্ত্রণা মুছে দিতে চেষ্টা করল। ও ডার্লিং, ডার্লিং! তারপরেই সংবিদ ফিরল যেন। গলা ছেড়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে গেল। পায়ের ধাক্কায় একটা প্যাকেট দূরে ছিটকাল। মিনিট পাঁচেকের মধ্যে তেমনি ত্রাসে ছুটে এলো আবার। তার পিছনে কাঁচা পাকা চুল বোমার। আমার অনেক দুঃখ আর অনেক সুখের সাথী ফ্রাঙ্কি বোমার। ওদের দুজনকে একসঙ্গে দেখে আমি জীবনের তাপ অনুভব করলাম। যন্ত্রণার উপশম হচ্ছে ভাবতে চেষ্টা করলাম, কিন্তু যন্ত্রণা সত্যি বাড়ছে বই কমছে না। সারা আবার এসে জড়িয়ে ধরল আমাকে। বিছানায় শুইয়ে দিতে চেষ্টা করল, কিন্তু শুলে আরও বেশি কষ্ট হয়। বোমারের উপস্থিত বুদ্ধির বরাবরই তুলনা নেই। তার মুখের কথা থেকে হাত দুটো অনেক বেশি তৎপর। তাড়াতাড়ি গোটাকতক বালিশ এনে জড়ো করল। তারপর আমাকে টেনে বসার মতো করে শুইয়ে দিল। তারপরেই জলের গেলাস মুখের সামনে ধরল। জল খেয়ে আর উঁচু বালিশে মাথা রেখে একটু যেন আরাম পেলাম। মিনিট পাঁচেক মাত্র। তারপর আবার সেই বুক ভাঙা যন্ত্রণা। সারা দিশেহারার মতো আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে, বুকে হাত বুলিয়ে সব যন্ত্রণা ছিনিয়ে নিতে চেষ্টা করছে, আর থেকে থেকে অস্ফুট আর্তনাদ করে উঠছে, ও গড, ও গড, ও ডার্লিং, ডার্লিং! হঠাৎ সোজা হয়ে বসল। বোমারের দিকে ফিরে কান্না ভরা বিকৃত গলায় বলে উঠল, দেখছো কি? আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি! কিন্তু তুমি তো বন্ধু, ডাক্তার আসছে না দেখেও দাঁড়িয়ে আছো কেন? হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলছো না কেন? আর কতক্ষণ দেখবে? এটা হার্টের ব্যাপার, কিছু বুঝতে পারছো না?
বোমার বলল, তুমি টেলিফোন করেছো মাত্র 9 মিনিট হয়েছে, ডাক্তার এলো বলে। বলতে বলতে বাইরে পায়ের শব্দ শোনা গেল। ডক্টর কেলার হাসি মুখে ঘরে ঢুকল। সঙ্গে সঙ্গে সারার আর্তনাদ, ও ডক্টর, সেভ হিম, প্লিজ প্লিজ। রোগীর অবস্থা দেখে ভালো করে কিছু শোনার অবকাশ পেল না ডক্টর কেলার। সামান্য পরীক্ষা করেই ব্যাগ খুলল, পরপর 2টো ইঞ্জেকশন দিল। তার মিনিট 5-এর মধ্যেই আমার যন্ত্রণার অবসান। ঘুমে 2 চোখ বুজে এলো। উঁচু বালিশে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, পরে টের পেলাম 4 ঘন্টা। চোখ খুলে প্রথমে ঠাউর হলো না আমি হাসপাতালে কিনা। সামনে নার্স দাঁড়িয়ে, তার পাশে এক অচেনা ছোকরা, গলায় স্টেথো ঝুলছে, অর্থাৎ ডাক্তার। এক পাশে বিছানার সঙ্গে চেয়ার ঠেকিয়ে সারা বসে আছে। চোখ মেলে তাকাতে ব্যগ্র মুখখানা সামনে ঝুঁকল। ও ডার্লিং, আর কষ্ট নেই তো? ধোঁকা কেটেছে, ঘরেই শুয়ে আছি। পায়ের কাছে একখানা মূর্তির মতো বোমার দাঁড়িয়ে। ওর ওই গম্ভীর মুখ দেখলেই আমার হাসি পায়, অথচ প্রায় সর্বদাই গম্ভীরও। হাজার হাজার দর্শক যখন ওর কাণ্ড কারখানা দেখে হেসে কুটিপাটি, তখনও। এদিকে ছোট টেবিলে সারি সারি ওষুধ সাজানো। মাথাটা ঝিমঝিম করছে বটে, কিন্তু কি হয়েছিল মনে পড়ছে। হেসে অভয় দিলাম সারাকে, বললাম, একটুও কষ্ট নেই। ছোকরা ডাক্তার এগিয়ে এলো, পালস দেখল, বুক পরীক্ষা করল। নার্সের উদ্দেশ্যে ইঙ্গিত করতে সে একটা ওষুধ খাওয়ালো। তারপর ছোকরা ডাক্তার মৃদু ফতোয়া জারি করল, ডক্টর কেলার না আসা পর্যন্ত কোনো কথা নয়। অর্থাৎ ডক্টর কেলার আবারও আসবে। এই 4 ঘন্টায় আরও এসেছে কিনা জানি না। কত কিছুই তো হয়ে গেছে। ওষুধ এসেছে, নার্স এসেছে, সারাক্ষণ লক্ষ্য রাখার জন্য জুনিয়র ডাক্তারও এনে বসিয়ে রেখেছে। কষ্ট আর সত্যি নেই, আমার ভালো লাগছে। অকারণে কেন যেন হাসিও পাচ্ছে। ঘরের সবকটা মুখ এরকম গম্ভীর বলেই হয়তো। একটু বাদে জুনিয়র ডাক্তার বলল, আমি গিয়ে ডক্টর কেলারকে খবর দিচ্ছি। সারাকে অভয় দিয়ে আর আমাকে 2 বার করে কথা বলতে নিষেধ করে সে চলে গেল। আমার মনে হলো যেন আপদ বিদে হলো। নার্সটাও এই সঙ্গে গেলে অখুশি হতাম না। তবে মেয়েটার অল্প বয়স আর মুখখানিও মিষ্টি, অতএব বিরক্তির কারণ নয়। আমি বললাম, খিদে পেয়েছে। শোনা মাত্র সারা সচকিত। প্রথমে বোমারের দিকে তাকালো, তারপর নার্সের দিকে। ওর ছোট মেয়ের মতো হাঁসফাঁস অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। সারা বিপন্ন মুখ করে বলল, ওই ডাক্তারের সামনে বললে না কেন? এখন আন্দাজে আমরা তোমাকে কি খেতে দেব? নার্স বলল, একটু গরম দুধ দেওয়া যেতে পারে। আমি বাধা দিলাম, দুধ না। বারে, এখন কি তোমাকে? এই যা, তুমি কথা বলছো যে? ডাক্তার না তোমাকে বারবার বারণ করে গেল? খিদে পেলেও বলবো না? না, বলবে না, চুপ করে থাকো। একটু আগে চোখ কপালে তুলে দিয়ে এখন এটা খাবো না সেটা খাবো না, ডাক্তার আসুক তারপর দেখা যাবে। আমি চুপ খানিকক্ষণ, কিন্তু ভিতরে ভিতরে ওই ভালো লাগার উসখুসুনি চলেছে। একটু বাদে মুখটা সামান্য বিকৃত করে নার্সকে বললাম, সিস্টার, ও ঘরে গিয়ে টেলিফোনে ডক্টর কেলারকে ধরতে পারো কিনা দেখো তো। পেলে কখন আসবে জিজ্ঞেস করো। ডক্টর লটন তো গেলেন। সে কতক্ষণে গিয়ে তাকে ধরবে কে জানে, তুমি দেখো একবার। সভয়ে আবার সামনে ঝুঁকল সারা। কেন কেন, ফের কষ্ট হচ্ছে? আমি হ্যাঁ না গোছের করে মাথা নাড়লাম। নার্স চলে যেতেই আমি একটু ঘুরে সানুনয়ে সারাকে বললাম, একটুও কষ্ট হচ্ছে না, আসলে ভয়ানক খিদে পেয়েছে। তুমি শিগগির খেতে দেবে কিনা বলো। কি মুশকিল, আমি আন্দাজে কি খেতে দেব?
হাত বাড়িয়ে ওর দুটো কাঁধই ধরে ফেললাম। বেশ ভালো করে একখানা চুমু। ধ্যাৎ, মুখ লাল। যেভাবে ধরেছি পাছে এই শরীরে ধকল হয়, সেই ভয়ে জোর করে সরতেও পারল না। গম্ভীর মুখেই বোমার সঙ্গে সঙ্গে আমাদের দিকে পিছন করে ঘুরে দাঁড়ালো, অর্থাৎ চক্ষু লজ্জা বর্জন করে আমার খিদে আমি মেটাতে পারি, ও দেখবে না। ছেড়ে দিতে সারা চেয়ার ঠেলে দূরে সরে দাঁড়ালো, মুখ লাল, চোখে বকুনি। বলে উঠল, তুমি 1 নম্বরের শয়তান। এই নড়ানড়িতে কোনো রকম ক্ষতি হলে তোমাকে মজা দেখাবো আমি। নার্স ফিরল। কি বলতে গিয়ে থমকে তাকালো। সারা 5 হাত দূরে দাঁড়িয়ে, মুখ তখনও লাল, আর বোমার তখনও পিছন ফিরে নিশ্চল দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, পেলে? ডক্টর কেলার হাসপাতালে নেই। ডক্টর লটন পৌঁছে গেছেন, ফোন ধরে আছেন। কি কষ্ট হচ্ছে জিজ্ঞাসা করছেন। কিছু কষ্ট হচ্ছে না। ও, আর বললেন দুধ ছাড়া এখন আর কিছু দেওয়া চলবে না। থাক, ব্যস্ত হও না, আমি খেয়ে নিয়েছি। লটনকে ছেড়ে দিয়ে এসো। বিমূঢ় নেত্রে নার্স একবার বোমার আর একবার সারার দিকে তাকালো। এরই মধ্যে কি খেয়ে নেওয়া হলো বোধের অতীত যেন। কি বুঝল সেই জানে, ঘুরে তাড়াতাড়ি আবার প্রস্থান করল। তুমি একটা নির্লজ্জ, তুমি একটা বেহায়া। রাগের মুখেই সারা হেসে ফেলল। বোমার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো এতক্ষণে, তেমনি নির্লিপ্ত গম্ভীর। তুমি একটা কই মাছ, কেটে কুটে তেলে ছাড়লেও দাপাদাপি ঝাঁপাঝাঁপি করতে পারো। দুবার আমরা অনেক দিন করে ইন্ডিয়ায় দল নিয়ে ঘুরেছি। আমি আর সারা তো কর্তা, অর্থাৎ শ্বশুরের আমলেও গেছি। বোমারের নেশার মধ্যে খাওয়ার নেশা, নিজে রাঁধেও ভালো। কই মাছ কি বস্তু জানে। হেসে ওঠার আগেই টেলিফোন ছেড়ে নার্স হাজির আবার। জানান দিল ডক্টর কেলার হাসপাতালে ফিরেছেন। তিনি একেবারে ব্লাড রিপোর্ট নিয়ে আসবেন, কিছু দেরি হতে পারে। এর মধ্যে তিনিও কথা বলতে বা নড়াচড়া করতে বারণ করেছেন। সঙ্গে সঙ্গে রাগত মুখে সারা ঘর ছেড়ে প্রস্থানের উদ্যোগ করল। তার আগেই গলা দিয়ে আমি একটা যন্ত্রণাসূচক শব্দ বার করলাম। চকিতে ফিরল। এগিয়ে এসে নার্সের সামনেই আমাকে ধমকে উঠল, চালাকি হচ্ছে? কথা বলা নিষেধ, অতএব বিষণ্ণ মুখে আমি আঙুল দিয়ে চেয়ারটা দেখালাম, অর্থাৎ বসো। নিরুপায় মুখ করে সারা আবার বসেই পড়ল। চি চি শব্দ বার করে নার্সের দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে ব্লাড নেওয়াও হয়ে গেছে? জবাবটা ঝাঁঝালো সুরে সারাই দিল, এই 4 ঘন্টায় কত কি হয়েছে তুমি তো সবই জানো। নার্সের উক্তি থেকে বোঝা গেল হার্টের ব্যাপারে কিছু কিনা রক্তের এই বিশেষ পরীক্ষা থেকে বোঝা যাবে। অতএব যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ নড়াচড়া বন্ধ। ডক্টর কেলারের ব্যস্ত সমস্ত হাসি মুখে দেখা গেল আরও 2 ঘন্টা বাদে। দরজা থেকেই বলতে বলতে ঢুকল, নাথিং রং, অ্যাবসলিউটলি নাথিং। স্ট্রোক ভেবে তোমার বই আধা অজ্ঞান, ওর ভয় দেখেই চেক আপ করে নিলাম। ডিওডোনাল আলসারের সঙ্গে উইন্ডের আপওয়ার্ড অবস্ট্রাকশনের জন্য এই কাণ্ড হয়েছিল। 2 হাতে বিছানায় ভর করে সামনে ঝুঁকল। খাওয়া দাওয়ার অনিয়ম করেছিলে? না তো। নিশ্চয় করেছিলে। সারা সজোরে বাধা দিয়ে উঠল, ডোন্ট বিলিভ হিম। আমি বলছি ডক্টর, নিশ্চয় অনিয়ম করেছিল। কি অনিয়ম করেছিল? সারা থতমত খেল। তা তো জানি না। ডক্টর কেলার সশব্দে হেসে উঠল। তারপর পাশে বসে ব্লাড প্রেশারের যন্ত্র খুলল। বিনীত মুখ করে আমি বললাম, ডক্টর, আমি এর মধ্যে একটু অন্যায় করে ফেলেছি। মানে একটু নড়াচড়া করে ফেলেছিলাম, ক্ষতি হবে না তো? হাতে কাপড় জড়াতে জড়াতে ডাক্তার মাথা নাড়ল। কিছু না,
বাট ইউ শুড নট হ্যাভ। সারার মুখ লাল আবার। এই সুফলটুকু দেখার লোভেই জিজ্ঞাসা করা। ডাক্তারের আড়ালে দাঁড়িয়ে ও চোখ দিয়ে শাসাচ্ছে আমাকে, আর দু চোখের সাদা বার করে বোমা ড্যাব ড্যাব করে দেখছে আমাদের। নিশ্চিন্ত করার পরেও ডাক্তার খুব নিবিষ্টভাবে আবার পরীক্ষা করলো আমাকে। সেই ফাঁকে দু চোখ ভরে আমি একটা দৃশ্য দেখলাম। ডাক্তার যতক্ষণ আমার প্রেশার দেখল, হার্ট দেখল, পালস দেখল, পেট দেখল, ততক্ষণ পর্যন্ত সারার সমস্ত মুখ, এমনকি সমস্ত ভেতর শুদ্ধ যেন উৎকণ্ঠিত, উদ্গ্রীব, একাগ্র দৃষ্টিতে ডাক্তারের মুখের দিকেই চেয়ে আছে। ডাক্তারের মুখে অথবা ভুরুর ফাঁকে এতটুকু উৎকণ্ঠার ভাঁজ পড়েছে কিনা খুঁটিয়ে দেখছে, যেন এর ওপরেই জীবন মরণ নির্ভর। শেষে আবার নিরাপদ রায় শুনে নিঃশ্বাস ফেলে বাঁচল। দৃশ্যটা বুকের তলায় একটা সুখের প্রলেপের মতো। যন্ত্রপাতি গোটাতে গোটাতে ডক্টর কেলার হাসি মুখে জিজ্ঞাসা করল, ব্যথাটা প্রথম টের পেলে কখন? ভয়ে ভয়ে একবার সারার দিকে তাকিয়ে জবাব দিলাম, সকাল থেকেই চিনচিন ব্যথা করছিল। সারার দু চোখ বড় হয়ে উঠেছে। ডাক্তার জিজ্ঞাসা করল, তারপর? তারপর ভয়ানক বেড়ে গেল। ঘণ্টাখানেক পর্যন্ত সে এক বিষম অবস্থা। এরকমটা আগে আর কখনো হয়নি। 1 ঘন্টা ধরে কষ্টে উথাল পাথাল করলে অথচ কাউকে ডাকলে না। সারার যদি ফিরতে আরও 1 ঘন্টা দেরি হতো। অসহায়ের মতো বলে ফেললাম, আমার কি সর্বনাশ যে করলেন ডক্টর, জানেন না। ডাক্তার অবাক। কেন? এরপর 1 ঘন্টা ধরে ওর কাছে আমাকে এই কৈফিয়তি দিতে হবে। ওকে বলে যান আমার বেশি কথা নিষেধ। ডাক্তার হাসতে লাগলো। সারার দিকে ফিরল একবার। ওর মুখ থমথমে হয়ে আসছিল সত্যি। সৌজন্যের খাতিরে হাসতে চেষ্টা করলো একটু। ডাক্তার আমাকে বলল, তোমাকে কোষে বকাই উচিত। যেরকম যন্ত্রণা হচ্ছিল বিপদ হতেও পারত। বাট ইউ আর আ ব্রেভ নটি বয়। হাসি মুখে ডাক্তার দরজার দিকে পা বাড়ালো। সারা সঙ্গ নিল। কি জানি, যদি আড়ালে কিছু বলে, যদি এখনও ভয়ের কিছু থেকে থাকে। তারা ঘর থেকে বেরুতে আমি বোমারের দিকে তাকালাম। বোমার আমার দিকে। ওর চিরাচরিত ভাবলেশ শূন্য মূর্তি। একটা চোখ শুধু বারবার বুজিয়ে ও আমাকে চোখের খেলা দেখাতে লাগলো। আমি ছদ্মকোপে চোখ পাকালাম। প্রাঙ্কি, আমি তোমার মনিব, খেয়াল আছে? বোমার মাথা ঝাঁকিয়ে স্বীকার করল। সারা ঘরে ঢুকল। মুখখানা এরই মধ্যে রাগে গনগন করছে। ওর রাগ আগেও দেখেছি, এখনও দেখছি। আগে বীভৎস মনে হতো, এখন মিষ্টি লাগে। বোমার তার দিকে ঘুরল। একটা চোখ তেমনি বুঝছে আর খুলছে। সারা এখন হাসবে না পণ। রাগত মুখ করেই বলে উঠল, অসভ্য কোথাকার। বোমার আবার মাথা ঝাঁকিয়ে এই বিশেষণও স্বীকার করল। সারা আরও রেগে গেল। এখন যাও বলছি এখান থেকে। বোমার ঠান্ডা মেরে গেল। কেন? আবার তোমরা নড়ানড়ি করবে? এবারে হাসি ঠেকানো দায়। তবু সারা সকপে চেষ্টা করছে ঠেকাতে। বোমার বুক ফুলিয়ে শটান বেরিয়ে গেল। সারা প্রস্তুত হয়ে এবারে আমার দিকে তাকালো। আমি অমায়িক হেসে ওর একটা হাত ধরতে গেলাম। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। মুখের মেঘ সত্যিই অকৃত্রিম। তুমি আমাকে পেয়েছ কি? কেন? আমার বউ? রাগে ভেঙচি কেটে উঠল। তোমার বউ? বেশি রাগ হলে ও বরাবরই ভেঙচি কাটে। তাহলে শাশুড়ি বলবো? ঝুপ করে বসল বিছানায়। দেখো, তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিই। আমি ভালো মেয়ে না, আমি জানি। যতদূর অসৎ চরিত্র আর খারাপ হতে হয় আমি সেই। আমাকে তুমি যেভাবে খুশি শাস্তি দাও।
তা বলে নিজের শরীর মাটি করে আমাকে এভাবে জব্দ করতে চেষ্টা করলে আমি বরদাস্ত করব না। একদিন তোমার ওই দেরাজের রিভলভার বার করে নিজের খুলি উড়িয়ে দেব বলে দিলাম। আবার দু চোখ ভরে ওকে দেখছি। ভাবতে অবাক লাগে, একটা মানুষের মধ্যে কত রকমের মানুষ থাকতে পারে, একটা মেয়ের মধ্যে কত রকমের মেয়ে থাকতে পারে। জীবনভর কি আমি শুধু এই আবিষ্কারই করে যাব? আর এ কি সেই সারা যে আমার তারা রক্তে ওর সর্ব অঙ্গ ভিজিয়ে নিতে পারলে পিশাচির মতো খিলখিল করে হেসে রডনির বুকের ওপর গড়াগড়ি খেতে পারত? সেই সারাই বটে, কিন্তু সে নয়, ওই খোলসে আর একজন। অদ্ভুত ভালো লাগছে, কাছে টেনে নিতে ইচ্ছে করছে। তা করতে গেলেই ফোঁস করে উঠবে। ঘটা করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলাম, বাঁচা গেল, নিজের মাথার খুলি ওড়াবে, আমার নয়। ইয়ার কি পেয়েছ? ডাক্তার বলে গেল না বিপদ হতেও পারত? খুনসুটি করার লোভ দমন করা গেল না। এক হাতে ওকে ধরে রেখে বললাম, বিপদ তো কত রকমভাবেই হতে পারে। আচ্ছা ধরো, বিপদ যদি একদিন হয়েই বসে, তুমি কি করবে? রাগে মুখ লাল তক্ষুনি। ভেংচি কেটে বলে উঠল, কি করব তুমি জানো না? আমাকে তুমি চেনো না? আর কাউকে না পাই তো তোমার ওই অগাধ টাকা কড়ি নিয়ে হয়তো আধবুড়ো বোমারের গলাতেই ঝুলে পড়ব, বুঝলে? বারান্দার দরজার আড়াল থেকে বোমারের গলাখানা শুধু বেরিয়ে এলো। তার উক্তি কানে আসতে দুজনেই চমকে তাকালাম সেদিকে। চোখ পিটপিট করে ও বলছে, বড় লোভনীয়, গলা টিপে দেব ব্ল্যাকিটাকে খতম করে। মুখের ওপরেই বোমার এক এক সময় আমাকে ব্ল্যাকি বলে বসে। আমি মনিব, আমি ওদের শতখানেক মেয়ে পুরুষের দণ্ডমুণ্ডের কর্তা তবু। আর সত্যি কথা বলতে কি, শুনলে সারা এখন রেগে যায়, কিন্তু আমার ভালো লাগে, আগেও লাগতো। নাটকের এই ছন্দপতনে সারাও না হেসে পারল না। বোমারের মুখ সরে গেল। জুতোর জোরে জোরে শব্দ করে বুঝিয়ে দিল এতক্ষণে সত্যিই চলে যাচ্ছে। আমার বুকের ওপর ঝুঁকে এলো সারা। বুকে থুতনি ঘষতে ঘষতে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার সব মিথ্যে, সব ছল। শরীর খারাপ হয়েছিল টের পেয়েও বেরুবার আগে আমাকে কেন বলনি? কেন কেন? আমি ওর গায়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। এ কোন জাতের সুখ যে আমার মতো মানুষের চোখের কোণ শিরশির করতে পারে? বিড়বিড় করে বললাম, সত্যি বলছি, এতটা হবে বুঝিনি। যন্ত্রণার সময় আমি তো কেবল তোমাকেই খুঁজছিলাম। এক একটা মিনিট, এক একটা ঘন্টা মনে হচ্ছিল। ওর গায়ে কাঁটা দিয়ে উঠল বারদুই, টের পেলাম। আবেগ, হয়তোবা সেই সঙ্গে চোখের জলও সামলাবার তাগিদে ও আমার বুকে জোরে জোরে মুখ আর থুতনি ঘষতে লাগল। শোয়া অবস্থাতেই আমি ঘাড় নিচু করে ওকে দেখতে চেষ্টা করছি। আমার নাকের ডগা ওর মাথায় ঠেকছে। চুলের মিষ্টি গন্ধ পাচ্ছি, আর জামার ওপর দিয়ে নরম বুকের উষ্ণতাপ। অনেক অনেক কালের উপসী ফাঁপা শরীরটা যেন আমার ভরাট হয়ে উঠছে। ইদানিং অনেক পাচ্ছি, তবু তৃষ্ণার শেষ নেই। মনে হয় এই প্রথম পেলাম, প্রথম ভরাট হলাম। দেখছি হঠাৎ কি মনে হতে একটু জোরেই হেসে ফেলে নিজের সুখে বাদ সাধলাম। ও চমকে অর্ধেকটা উঠে বসল। আমার দুদিকে দুহাত। কি? বোমারের সেদিনের কথা মনে পড়ে গেল। কি কথা? ওই যে বলেছিল কালির ডোবায় একখানা তাজা হলদে গোলাপ সাঁতার কাটছে। দিন 10 আগের কথা। বুকের ওপর শুয়ে সারার আমাকে আদর করার ঝোঁক চেপেছিল। দৃশ্যটা জানালা ফাঁক করে বোমার দেখেছিল, তারপরে ওই মন্তব্য করেছিল।
সারার চোখ দুটো চকচকে, মুখে হাসি ভাঙল। বলে উঠল, বোমারির মুখ আমি একদিন ভোঁতা করে দেব বলে দিলাম। তুমি আশকারা দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ। তোমাকে ব্ল্যাকি বলবে, কালির ডোবা বলবে, এসব কি? ও নিজে কোন আকাশের চাঁদখানা? আমি হাসছি। সেই ফাঁকে ওকে আরও ভালো করে দেখছি, আর সেই পুরনো কথাই ভাবছি। আমি আমার বাঘসিংহগুলোকে চিনি। নড়াচড়া দেখলে ভাবগতিক বুঝতে পারি, চোখের দিকে তাকালে ওদের মতলব বুঝতে পারি। কিন্তু মানুষ সব থেকে বেশি চেনা আর জানা হয়ে গেছে ধরে নিয়ে যাদের দিক থেকে মুখ ঘুরিয়ে আমি জন্তু জানোয়ারদের দিকে তাকিয়েছি, যাদের কাছ থেকে ধাক্কা খেয়ে খেয়ে আমি ওদের দিকে সরে এসেছি, ঢের বেশি সৎ আর অকৃত্রিম ভেবেছি, তাই কি আমার চেনা জানার শেষ কথা? তাহলে ইদানিং ভিতরটা আমার এমন ভরভর্তি কেন? এতকাল তো এমন হয়নি। মানুষ চেনা কি সত্যি শেষ হয়েছে, বিশেষ করে এই মেয়ে মানুষ? আমি টনি কার্টার, বয়স 36, আর ওই আমার স্ত্রী সারা কার্টার, বয়স 33। ফ্রাঙ্কি বোমার বলে, 17 যেমন দেখেছি, 23 তার থেকে ঢের ভালো দেখছি, আর 33 বলো না, বুকের ভেতরটা একেবারে জ্বলে গেল বন্ধু, জ্বলে গেল। দেখলে আমার এই 47 বছরের শরীরটাতে 27-এর যৌবন ঝিলিক দিয়ে ওঠে। তোমার বউয়ের যত দোষী থাক, বয়স ধরে রাখার জাদু জানে। আমার বউ, আমার স্ত্রী। হ্যাঁ, আমি যখন টনি কার্টার আর ও যখন সারা কার্টার, আমারই বউ, আমারই স্ত্রী বৈকি। ঠিক 17 বছর বয়সে সারা জেন্ট্রি সারা কার্টার হয়েছে। 16 বছর আগের কথা। আমার বয়স যখন মাত্র 20, যখন দূর থেকে আমি শুধু ওকে দেখতাম চেয়ে চেয়ে, দেখার বাইরে আর কোনো সম্ভাবনার জাল বুনতেও সাহসে কুলোত না। যা পাবার কথা নয় তাই পেয়েছি, আবার পাবার পর যা হবার কথা নয় তাই হয়েছে। বিশ্বাস করবেন, 6 মাস আগে পর্যন্ত 16 বছরের স্ত্রীকে 16 দিনের জন্যও আমি কাছে পাইনি। দৈবাত পশু বলে কখনো ওর শরীরটার ওপর দখল নিয়েছি হয়তো, কিন্তু তার বদলে ও আমাকে ঘৃণার আগুনে দগ্ধেছে। শুরু থেকে ও আমাকে একটা পশু ছাড়া আর কিছু ভাবেনি, 6 মাস আগে পর্যন্ত ভাবেনি। অবাস্তব, আমার জীবনের যা কিছু সব অবাস্তব। বিয়ের পরের এই 16টা বছরও মোটামুটি আমরা একসঙ্গে ঘুরেছি, এক জায়গায় প্রায় পাশাপাশি কাটিয়েছি, কিন্তু ভিতরের এত বড় ছাড়াছাড়ি সত্ত্বেও বাইরে ছাড়াছাড়ি হয়নি, আনুষ্ঠানিক ছাড়াছাড়ি তো হয়নি। আশ্চর্য, এই 16টা বছর ধরেই আমরা দুজনের বিরুদ্ধে ছুরি শানিয়েছি, যে ছুরি শুধু নির্মমতম সংহার ছাড়া আর কিছু জানে না, কিচ্ছু জানে না। সারা কেন আমাকে ছেড়ে যায়নি তার অনেক কারণ থাকতে পারে। কয়েকটা কারণ স্বতঃসিদ্ধ বলে ধারণা আমার। প্রথম আর প্রধান কারণ প্রতিহিংসা। এই এত বড় প্রতিষ্ঠান, এত টাকা করি, সব কিছুর একচ্ছত্র মালিক ওর হবার কথা, আর আমার সেখানে কৃতদাসের ভূমিকা। এক পাগলের পাল্লায় পড়ে সব খোয়াতে হয়েছে ওকে। সারার বাবা মার্ভিন জেন্ট্রি কি পাগল ছিল? কি জানি। আর এই কৃতদাসের ললাটে রাজতিলকের ছাপ পড়েছে, সেই সঙ্গে বন্দুকের নল বুকে ঠেকিয়ে রাজকন্যাকেও তার হাতে সঁপে দেওয়া হয়েছে। তবু সারার বাবা মার্ভিন জেন্ট্রি লোকটা কি পাগল ছিল? আমি জানি না। উন্মত্ত পাগলামির শেষ ফসল কি এরকম হতে পারে? বলির পশুর মতো কাঁপতে কাঁপতে 17 বছরের সারা জেন্ট্রি রাতারাতি সারা কার্টার হয়ে গেছে। কিন্তু ফ্র্যাঙ্কি যাই বলুক, বয়সটা তার সত্যিই এক জায়গায় আটকে নেই। বাপের প্রতি তার অপরিসীম ঘৃণা আর বিদ্বেষের পরিণাম আমি। সারা কার্টারের জীবনে আমি টনি কার্টার। আমাকে ছেড়ে ও কি পাবে?
বরং আমাকে সরাতে পারলে আবার সব পাবে, সব হবে। মিস্টার কার্টার মুছে গেলে তার সব বৃত্ত তো মিসেস কার্টারেরই প্রাপ্য। মুছে যেতাম, ও মুছেই দিত আমাকে, যদি না সেই গোড়া থেকেই সতর্ক সচেতন থাকতুম আমি, যদি না কুকুরের মতোই আগে থাকতে বিপদের গন্ধ পেতাম। তাছাড়া আমাকে ছেড়ে গেলে ছেলেবেলা থেকে দেশে দেশে ঘুরে বেড়াবার ও উচ্ছল রোমাঞ্চকর জীবনে অভ্যস্ত, আর যে অপরিমিত সচ্ছলতার মধ্যে অভ্যস্ত, আমার কাছ থেকে সরে গেলে সেই ঔজ্জ্বল্যে মরচে ধরবে। দ্বিতীয় কারণ, রডনি। প্রতিষ্ঠানের এস স্টার রডনি ওয়েনস্টন। 8টা বাঘ আর 8টা সিংহকে চাবুক হাতে না নিয়েই একসঙ্গে লপটালপটি খাওয়ায়, এর কাঁধে ওকে চড়ায়, ওর কাঁধে একে। বাঘ আর সিংহকে একসঙ্গে গলাগলি করে শুইয়ে রাখে। আরও এত সব কাণ্ড করে যে দেখে দর্শকদের মধ্যে ত্রাস আর রোমাঞ্চ মেশানো হুড়োহুড়ি পড়ে যায়। সবশেষে আবার এই রডনি 30 গজ মোটর জাম্পিং দেখিয়ে দর্শকের স্নায়ু ঠোঁটের ডগায় এনে ছাড়ে। এমন গুণী বিরল। সুপুরুষও বটে, অন্তত আমার পাশে তো বটেই, মর্কটের পাশে মরকতমণি। তার মতো গুণীকে পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান আদর করে ডেকে নেবে, অবশ্য ও যদি যায়। যায়নি, যাবে না। এখানেও অঢেল টাকা পায়, কিন্তু সে জন্যে নয়, যাবে না সারা যেতে রাজি নয় বলে। আর যাবেই বা কেন? আমি টনি কার্টার সরে গেলে যেখানে মালিক হবে আর মালকিনও পাবে, সেখান থেকে চলে যায় কোন মূর্খ? মালিক না হয় 2 দিন পরেই হবে, মালিকানি তো অধরা নয়। আমার যতদূর খবর, সব তুচ্ছ করে প্রেমে হাবুডুবু সারা কার্টার এক এক সময় রডনিকে নিয়ে দূরে সরে যেতে চাইলেও সেই বুঝিয়ে সুঝিয়ে ওকে ঠান্ডা করে রেখেছে। সবুরে মেওয়া ফলে বুঝিয়েছে। হিংস্র বাঘিনীর বুকেও যখন যৌবন জ্বলে, তখন সে দিশেহারা। সারার বুকেও সেই যৌবন জ্বলেই আছে। আমার প্রতি ঘৃণা, বিদ্বেষ আর প্রতিহিংসায় সে যৌবন আরও অনির্বাণ। কিন্তু সারা ছেড়ে না গেলেও, এত জেনে এত বুঝেও আমি সারাকে জীবন থেকে নির্মূল করে দিইনি কেন? দেব দেব করে 16 বছর কাটিয়ে দিলাম কি করে? আইনের রাস্তায় যেতে পারতুম, না হয় কিছু খরচা হতো, লাখখানেক টাকা ক্ষতিপূরণ দিতে হতো। অনেক আছে, কিন্তু তাতে যে ক্ষতি আমার হয়ে গেছে তা পূরণ হতো না। নির্মম প্রতিশোধের ছুরি আমিও সানাচ্ছিলাম। ওর ওই নরম বুকের তলায় উষ্ণ তাজা রক্তের স্বাদ নেবার প্রতীক্ষায় ছিলাম। আমি তো জানোয়ার। সামনে আড়ালে সারা সর্বদাই আমাকে ওই বলতো। তাই তাজা রক্ত বড় প্রিয়। বারুক, বেড়ে বেড়ে আশা আর আনন্দের প্রায় চূড়ায় উঠুক, তারপর জম দেখবে, জমের অট্টহাসি শুনবে। সব জেনে সব বুঝেও রডনিকে আমি সরিয়ে দিইনি। কেন দেব? প্রথম কথা, আমি ব্যবসায়ী না, ওর দাম জানি না, কদর বুঝি না। দ্বিতীয় কথা, কার জন্যে তাড়াবো ওকে, সরাবো ওকে? যার জন্য তার অস্তিত্ব তো হিসেবের খাতায় জমাই পড়ে গেছে। তার থেকে দুজনেই ওরা থাকুক, বাড়ুক, আশা আর আনন্দের চূড়ায় উঠুক। না, রডনি আমার হিসেবের বাইরে। আমার সমস্ত লক্ষ্য সারা, রডনি উপলক্ষ মাত্র। ওই গোছের পরস্ত্রী দখলে এলে সকলেরই মুন্ডু ঘোরে। রডনির দোষ দেব কেন? নিজেকে আমি অবিবেচক ভাবি না। আমার জীবনে শুধু একটি লক্ষ্য, একটি প্রতীক্ষা, লক্ষ্যের অস্তিত্ব ঘোচানোর প্রতীক্ষা। কিন্তু লক্ষ্যের দিকে চেয়ে চেয়ে 16টা বছর কেটে গেল। 16 বছরেও প্রতীক্ষার অবসান হলো না। কেন? সুযোগ মেলেনি। যেমন চেয়েছিলাম তেমন সুযোগ মেলেনি। সে কি হতে পারে? 1 দিন 2 দিন 5 দিন নয়, 1 বছর 2 বছর 5 বছর নয়, চাইলে 16 বছরেও সুযোগ মিলবে না, এ কি হতে পারে? নিজেকে ধোঁকা দিতাম, চলুক না, শেষ করলেই তো সব শেষ, অত তাড়া কিসের? আজ বুঝতে পারছি, ধোঁকাই দিতাম নিজেকে।
এখন বুঝতে পারি কেন সুযোগ আসেনি, কেন একে একে 16টা বছর কেটে গেছে। আসলে ওই মেয়েকে আমি ভালোবাসি, ব্যভিচারিণী হবার আগেও পরেও। ওই মেয়ের অস্তিত্ব আমার অণুতে অণুতে ছড়িয়ে আছে। ওর সেই খামখেয়ালি নিষ্ঠুর বাবা যেদিন ওকে আমার হাতে তুলে দিয়েছে সেই দিন থেকে, হয়তোবা তার আগে থেকেও, ও যত আমাকে ঘৃণা করেছে, বিদ্বেষের আগুন ছড়িয়ে যত দূরে সরে যেতে চেয়েছে, আমার আকর্ষণ তত বেড়েছে, তত বেশি ওর জন্যে পাগল হয়েছি আমি। ওর ঘৃণায়, বিদ্বেষে, ষড়যন্ত্রে আমার এই আকর্ষণ, এই ভালোবাসাই হিংসার আকারে পরিপুষ্ট হয়েছে। হিংসার জাল ফেলে ওকে আমার সেই অস্তিত্বের মধ্যেই ধরে রেখেছি। ও সত্যটা আগে আমি অনুভব করিনি, কিন্তু অন্তরাত্মা করেছিল বোধহয়। সে জানত ওর বিনাশ নিজের বিনাশের শামিল। তাই 16 বছরেও সময় হয়নি, সুযোগ মেলেনি। দুনিয়ার মানুষ বলবে কুৎসিত টনি কার্টারের স্ত্রী সারা কার্টার ব্যভিচারিণী। দুনিয়ার মানুষ কেন, সারা নিজেই তো বলে। শুধু বলে না, এক এক সময় নিজেকে সংহার করার খুন ওর চাপে মাথায়। এখন কিছুটা কমেছে। ওর ভয়ে আমার রিভলভার এখন কোথায় রেখেছি সে এক আমি ছাড়া আর কেউ জানে না। বোমার অবশ্য সান্ত্বনা দেয়, ওই গোছের অঘটন যদি ঘটে এর পরেও, তাহলে আমাকে তুমি বাঘের খাঁচায় ফেলে দিও। তবু আমার মনে ভয়। দুনিয়ার মানুষ ওকে ব্যভিচারিণী বলে বলুক, আমি কেয়ার করি না। আমি বলবো ব্যভিচারিণী ছিল, যা ছিল সেটা সত্য, বিকৃত সত্য। আর আজকের এই রূপটাও সত্য, ততোধিক সত্য, নিখাদ সত্য। সেদিনের অসুস্থ শয্যায় ওকে জিজ্ঞাসা করেছিলাম, হঠাৎ যদি বিপদই হয়ে বসে কিছু, ও কি করবে? কি করবে আমার জানাই আছে। আগে হলে বিকৃত আনন্দে জ্বলে উঠত, ব্যভিচারী আনন্দের হাট বসিয়ে দিত। এখনও জ্বলবে, সব কিছু নিয়েই বিচ্ছিন্ন তপস্বীর মতো জ্বলবে। কারো বিরুদ্ধে এতটুকু অভিযোগ থাকবে না, প্রাপ্য শাস্তি পেয়েছে ভাববে। আমার দুটো প্রাপ্তিযোগ, এত বড় এক প্রতিষ্ঠানের মালিকানা আর সারা। সারা আগে, মালিকানা পরে, কিন্তু তারও আগে অনেক কথা। ছেলেবেলা থেকেই নিজেকে বঞ্চিত, অভিশপ্ত ভাবতাম আমি। নাক চোখা, চোখ উজ্জ্বল, গায়ের চামড়া বাদ দিলে মুখও কুৎসিত বলবে না কেউ। কিন্তু ভেনাসের অঙ্গে আলকাতরা মাখালে কজন ফিরে তাকাবে তার দিকে? গায়ের রঙই সব খেয়েছে, আবলুস কাঠের মতো ঝকঝকে কালো। নিজেকে অভিশপ্ত ভাবার সেটাই কারণ নয়। আয়নার সামনে দাঁড়ালে এরই মধ্যে একটা রূপ আবিষ্কার করতে খুব কষ্ট হতো না। এই ঝকঝকে রঙেরও এক ধরনের বৈশিষ্ট্য আছে বৈকি। আমার বাবাকে, মাকে আমি জানি না। আমি কোনো বাবা মায়ের বৈধ সন্তান কিনা তাও জানি না। থাকতাম উরুগুয়ের এক জঙ্গলের ধারে গির্জার আবাসে, আর জ্ঞান হতে দেখেছি গোমেজকে। গির্জা দেখাশোনার ভার তার। সেও আমার মতোই পালিশ করা কালোকুলো। বিশ্বাস ওই আমার বাবা, সন্ডা মার্কা চেহারা। চর চাপুর যখন কষাতো, চোখে লাল, নীল, হলদে, সবুজের মিছিল দেখতাম। তার শোবার ঘরের দেয়ালে এক রমণীর ছবি টাঙানো। পোশাক আশাক আমাদেরই মেয়ের মতো, কিন্তু মুখের ছাঁদ ছিঁড়ি অন্যরকম। ছবিতে গায়ের রং বোঝা যায় না, কিন্তু মুখখানা বেশ সুশ্রী। আমার কেমন মনে হতো ওই আমার মা। বছর 10-11 বয়সে গোমেজকে একদিন জিজ্ঞাসা করে বলেছিলাম, ও কি আমার মা? জবাবটা সে গালের ওপর বসিয়ে দিয়েছিল। মাথা ঘুরে 3 হাত দূরে পড়ে গিয়েছিলাম। পরে শুনেছি রমণীটি প্রাচ্য দেশের কোনো এক নামকরা নেটিভ পাদ্রির বউ। বেড়াতে এসে এখানেই থেকে গেছিল দুজনে। নেটিভ পাদ্রিটি নাকি মহান পুরুষ ছিল, গৃহী হলেও ভগবানই আত্মসমর্পণ করেছিল। তার টানে বহুদূর থেকেও নাকি এই গির্জায় লোক আসত তখন। একবার চর খাবার পর
আর কোনো বেচাল জিজ্ঞাসা আমার মুখ দিয়ে বেরোয়নি, কিন্তু মনে সেটা অষ্টপ্রহর দাগ কাটতই। বয়স একটু বাড়তে চর খাওয়ার কারণ বিশ্লেষণ করেছি। অন্যের চোখে ভগবানের সমর্পিত নেটিভ পাদ্রির বউও মহিয়সী হবে বইকি। গোমেজ সেখানে গির্জারক্ষক। তাদের কেলেঙ্কারির ফল আমি। এ কথা রাষ্ট্র হলে বেচারা তো ধনে প্রাণে বধ হবে। সকলে জানে গোমেজ আমাকে দূরের কোনো এক জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। মনে মনে কি জানে আমি জানি না। আমার অনুমান যদি সত্যও হয়, তাহলেও নিজেকে আমি ওদের ভালোবাসার সন্তান বলে ভাবতে পারতুম না। ভালোবাসার সন্তান হলে গোমেজ এক সময় আমার ওপর এত নিষ্ঠুর হয় কি করে? অবশ্য ওকে ছেড়ে আসার আগে আমার সে ভুল ভেঙেছিল। আমার ধারণা ও আমাকে লোক দেখানো শাসন করত, যাতে না কারো কোনো রকম সন্দেহ হয় সেই জন্য। অবশ্য এমনিতেই মানুষটা অবুঝ রকমের রকচটা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের মনে বনে বাদারে ঘুরে বেড়াতাম। জঙ্গলের পশু পাখির পিছনে ছোটাছুটি করে দুরন্তপনা করতাম। গোমেজকে ফাঁকি দিতে পারলে সকালেও ঘরের খাঁচা থেকে বেরিয়ে পড়তাম, ফিরলে ঠ্যাঙানি। সকালে সে আমাকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে তখনকার স্বজাতীয় পাদ্রির কাছে পড়াতে নিয়ে যেত, আবার ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নিয়ে আসত। পাদ্রি একবার বললেই হলো আমার পড়াশোনায় মন নেই। বলতই, কারণ বই দেখলে আমার গায়ে জ্বর আসত। তখন বয়স আমার 13 কি 14। শুনলাম শহরে মস্ত এক সার্কাস পার্টি এসেছে বাইরে থেকে। চমকপ্রদ সব কসরত দেখাচ্ছে। তাদের সঙ্গে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ কত কি আছে। শুনেই 6 মাইল রাস্তা হেঁটে মেরে দিলাম। যা দেখলাম চক্ষু ছানা বড়া আমার। বিশাল চত্বর জুড়ে তাঁবু পড়েছে। খাঁচায় সত্যি বাঘ, ভালুক, সিংহ, শিম্পাঞ্জি, আরও কত কি। দলে কত রকমের লোক, কত রকমের মেয়ে। তারা নাকি দড়ির খেলা দেখায়, ছোড়ার খেলা দেখায়, 4 তলার সমান উঁচু তারের ওপর নাচে, সাইকেল চালায়। এই ব্ল্যাকি, এ দাঁড়াও। ঘুরে তাকিয়ে আমি হতভম্ব। বছর 24-এর একটা জোয়ান লোক কুতকুত করে আমার দিকেই চেয়ে আছে, আমাকেই ডাকছে। সাহস তো কম নয়, দেব নাকি একটা পাথর ছুঁড়ে মাথার খুলি উড়িয়ে? তারপর মনে হলো ঠিক এখানকার লোকের মতো মুখের আদল নয় লোকটার। সার্কাস পার্টির কেউ নয় তো। এগিয়ে গেলাম। আমার হাত ধরে সামনে টেনে লোকটা খুব গম্ভীর মুখে আমার বাহুর চামড়ার ওপর বার কয়েক আঙুল ঘষল। অর্থাৎ আমার গায়ের রং খাঁটি কিনা দেখল। আমার হাত নিষ্পিস করতে লাগলো। এই গোছের ব্যবহারের জবাবে নাকের ওপর ধাঁ করে এক ঘা বসিয়ে আমি চোখের নিমেষে হাওয়া হয়ে যেতে পারি। ও 1000 চেষ্টা করলেও ছুটে আমার টিকির নাগাল পাবে না। কিন্তু লোকটা কে আগে দেখাই যাক না। তোমার নাম কি? বাবা। চোখ পিটপিট করে জবাব দিল। লোকটার কানের নিচ অবধি দুদিকে মোটা জুলফি, থুতনির নিচে ছোঁচলো এক চাপদাড়ি, কিন্তু গোঁপ পরিষ্কার করে কামানো। বাবা আবার কারো নাম হয় নাকি? ডাকলেই হয়, বাবা ডাকলেই বাবা। তুই ডাক, তোরও বাবা হয়ে যাব। খুব ছেলেবেলা থেকে আমার মাথায় অনেক রকমের কুবুদ্ধি খেলত। অন্যদিকে আমার জীবনে বাপ মায়ের অস্তিত্ব নেই বলেই হয়তো তলায় তলায় একটা চাপা ক্ষোভ ছিল। বললাম, আমি বাবা ডাকলে আমার মা তোমাকে কি ডাকবে? মুখের দিকে চেয়ে পিটপিট করল খানিক। বেজায় গম্ভীর, অথচ রগরের লোক বোঝাই যাচ্ছে। জবাব দিল, তোর যেরকম পাকা রং, তোর মাও বাবা ডাকলেই ভালো হয়। লোকটা কে আগে তা বুঝেনি, তারপর আমি কেমন ছেলে তা বুঝিয়ে দেব। তুমি এই সার্কাসের লোক? মাথা নাড়ল। সার্কাসেরই লোক। আমি আশান্বিত। কি করো? বাবাগিরি। এই সার্কাসের মালিক? না, মালিক আমার বাবার বাবা, ঠাকুরদার বাবা। তোর অত খোঁজে কাজ কিরে ছোড়া? কাজ আছে, তার সঙ্গে দেখা করব।
তুমি আমার সঙ্গে কীরকম ব্যবহার করেছো তাকে বলবো। তুমি আমার গায়ের রং নিয়ে তামাশা করেছো। ও বাবা, কী নাম তোর? টনি। ভালো চাও তো আমাকে সার্কাস দেখাবার ব্যবস্থা করো, নইলে 100 ছেলে জুটিয়ে তোমার বাবার বাবা ঠাকুরদার কাছে ঠিক নালিশ করব। বড় বড় চোখ দুটো ঘটা করে কপালে তুলল একবার। তুই যে দেখি আমার বাবা রে, হ্যাঁ? পকেটে পয়সা নেই বুঝি? মাথা নাড়লাম, নেই। আর সার্কাস দেখার শখ আছে? মাথা নাড়লাম, আছে। সেই জন্যে মাথায় শয়তানি গিস গিস করছে। আমি মাথা নাড়লাম, করছে। আচ্ছা বাবা, রাত্রিরের শোতে আসিস, গেটে বলিস ফ্র্যাঙ্কি বোমারের কাছে যাব, তাহলেই তোকে জামাই আদরে ভিতরে নিয়ে যাবে। উত্তেজনা বুকে চেপে রাত্রিরের শো পর্যন্ত অপেক্ষা করেছি। শো দেখার পর চতুর্গুণ রোমাঞ্চ। মানুষ এত রকমের কসরত দেখাতে পারে ধারণা করা যায় না। ওরা যেন সব স্বপ্নের দেশের মেয়ে পুরুষ, যা করতে চায় তাই করতে পারে। কসরত দেখে মুগ্ধ। ওদিকে গুরুগম্ভীর ফ্র্যাঙ্কি বোমার সং সেজে সারাক্ষণ যা করে বেড়াচ্ছে, সকলে হেসে কুটিপাটি। ও জোকার। আরও 3-4টে জোকার আছে, কিন্তু ওর কাছে কেউ লাগে না। একের পর এক ভণ্ডুল বাঁধিয়েই চলেছে। শেষে একটা মেয়ের চারদিকে গা ঘেঁষে বোর্ডে ছোড়া বোঁধানোর পর সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কোথা থেকে নতুন পোশাকে ছুটে এসে বোর্ডে দাঁড়ালো। খেলা যে দেখাচ্ছিল সে ধাঁ করে একটা ছোড়া ছুঁড়ে মারতেই বোমারের মাথা এফোর ওফোর। সকলে বিষম চমকে উঠল। বিকট একটা আর্তনাদ করে বোমার মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেল। একটা নকল মাথা বোর্ডে বিঁধে আছে, আর অক্ষত বোমার মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অনেক রাতে ঘরে ফিরতেই গোমেজের হাতে ঠ্যাঙানি। ওটুকু প্রাপ্য হিসেবেই ধরে নিয়েছি। সমস্ত রাত ধরে কেবল সার্কাসেরই স্বপ্ন। সকালে ঘুম ভাঙার পরেও কেবলই মনে হতে লাগলো ওই অত বড় দলটা সমস্ত পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, আমিও যদি ওদের সঙ্গে একজন হতাম। শুধু একজন কেন, একদিন এই দলের নায়ক হব বলেই হয়তো চিন্তাটা নেশার মতো পেয়ে বসেছিল আমাকে। পরপর 2-3 দিন দুপুরে বোমারের সঙ্গে দেখা করেছি। শুনেছি যেখানেই ওরা যায় মজুর আর চাকরের কাজ করার জন্য সাময়িকভাবে কিছু স্থানীয় লোক নেওয়া হয়। আমি বোমারকে ধরে পড়লাম, যে কদিন তারা আছে এখানে আমাকেও একটা কাজ দেওয়া হোক। বোমার আমার একখানা হাত বগল দাবা করে নিয়ে চলল কোথায়। খানিকটা গিয়ে এক জায়গায় দাঁড়ালো। গজ 30 দূরের ছোট্ট একটি শৌখিন তাঁবু দেখিয়ে বলল, ওখানে আমাদের বাবার বাবা ঠাকুরদার বাবা আছে, তাকে গিয়ে বল মেজাজে থাকলে কাজ পেয়ে যেতে পারিস। বোমার সেখান থেকে কেটে পড়ল। পায়ে পায়ে তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালাম আমি। বছর 40-42 হবে, রুক্ষ চেহারার একটা মানুষ দিনে দুপুরেই বসে বসে মদ গিলছে। দেখে একটুও ভরসা হলো না, তবু ঈশ্বরের নাম নিয়ে ঢুকে পড়লাম। কোণের দিকে ক্যাম্প খাটে বছর 10-এর একটা ফুটফুটে মেয়ে বসে আছে। এই লোকটারই মেয়ে হবে। আমাকে দেখেই ভয়ে ভয়ে বাপের দিকে তাকালো। তারপর ইশারায় আমাকে চলে যেতে বলল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। চাপা হুঙ্কার শুনে সচকিত। কি চাই? কাজ। লোকটা ভুরু কুঁচকে দেখল খানিক, তারপর টেবিল থেকে মদের বোতলটা নিয়ে ছুঁড়ে মারার জন্য মাথার ওপর তুলল। আমি ছুট। শুনে বোমার মন্তব্য করল, তুই একটা গাধা, দাঁড়িয়ে মারটা খেতে পারলে কাজ পেতিস। আমরাও মার খাই, তারপর কিছু না কিছু পাই। নিজের নির্বুদ্ধিতায় মনটা খারাপ হয়ে গেল, আবার ওই মালিকের ওপরও বেজায় রাগ হলো। যাই হোক, কাজের আশায় জলাঞ্জলি। একদিন পরের কথা। দিনটা মেঘলা ছিল। পকেটে গোটা 3 আপেল আর বড় গুলতিটা নিয়ে, ওটাই সব থেকে প্রিয় বস্তু আমার তখন, আমি সামনের জঙ্গলে ঢুকলাম।
দুপুরে ওটাই আমার অবকাশ যাপনের জায়গা। একটা বড় গাছ বেছে নিয়ে উঁচু ডালে উঠে বসলাম। আরাম করে ঠেস দেবার মতো পিছনেও একটা মোটা ডাল আছে। ওখানে বসার উদ্দেশ্য বুনো মুরগি মারা। ওগুলোর সঙ্গে ছোটাছুটি করে পারা যায় না। মানুষের শব্দ পেলেই ক ক শব্দে ছুটে ঝোপের মধ্যে সেঁধ হয়। বসে আপেল চিবুচ্ছি। হঠাৎ শরীরের সমস্ত স্নায়ু টান টান আমার। বন্দুক হাতে চারদিক দেখতে দেখতে যে লোকটা আসছে তাকে আমি চিনি। সার্কাস পার্টির মালিক মার্ভিন জেন্ট্রি। তক্ষুনি গুলতি বাগিয়ে ধরলাম আমি। ওর মাথায় বড়সড় একটা সুপুরির দানা গজিয়ে দিতে পারলে সেদিনের অপমানের শোধবোধ হবে। লোকটা হঠাৎ কি যেন দেখল। বন্দুক বাগিয়ে একদিকে চোখ রেখে পায়ে পায়ে এগোতে লাগল। হাত 25 দূরে মস্ত সাপ একটা কুলোর মতো ফনা তুলে শত্রু দেখছে। মার্ভিন জেন্ট্রি বন্দুকের নিশানা করার আগেই আমার গুলতি ছুটল সাঁ করে। পাথরের টুকরোটা রীতিমতো জোরে ঠক করে ফনার ওপর লাগল। ফনাটা মাটিতে আছড়ে পড়ল। চকিতে 5-7 হাত সরে গিয়ে সাহেব বিমূঢ় মুখে এদিকে ওদিকে তাকালো একবার। ঘা খাওয়া ক্রুদ্ধ সাপ এবারে হাত 15 দূর থেকে ফোঁস করে মাথা তুলল আবার। সাহেবের গুলির আগে আবার আমার গুলতি ছুটল। পাথরের টুকরো এবার আরও জোরে ফনার ওপর ঘা বসিয়েছে। এবারেও সেই একই প্রহসন। ওটা ফনা নামাতেই বিমূঢ় সাহেব 3 লাফে আমার গাছটার কাছে এসে দাঁড়ালো। একটু বাদেই সে আগে যেখানে দাঁড়িয়েছিল সাপটা সেখানে এসে মাথা তুলল। সঙ্গে সঙ্গে সাহেবের গুলি ছুটল। ওটাকে খতম করে সে ঘুরে চারদিক নিরীক্ষণ করল, তারপর ওপরের দিকে। আমি ধরা পড়ে গেলাম। কিন্তু লোকটা করতে যাচ্ছে কি? বন্দুকের নলটা আমার দিকে উঁচিয়ে ধরল কেন? ভয়ে ওই উঁচু ডাল থেকেই মাটিতে লাফিয়ে পড়লাম আমি। বিলক্ষণ চোট পেলাম, উঠে দাঁড়াতে পারলাম না। বন্দুকের নল আবার আমার দিকে ঘুরল। ঈশ্বরের নাম নিয়ে আমি 2 চোখ বুজে ফেললাম। মিনিট খানেক কেটে গেল। কোনো রকম অঘটন ঘটল না দেখে ভয়ে ভয়ে তাকালাম আবার। বন্দুক নামিয়েছে। 5 হাত দূরে দাঁড়িয়ে সাহেব আমাকে দেখছে। উঠে চোঁচা দৌড় দেবার ইচ্ছা, কিন্তু দাঁড়াবার সঙ্গে সঙ্গে পায়ের হাড়ে খচখচ করতে লাগল। দৌড়ানো অসম্ভব। তাছাড়া লোকটার খর চোখের চাউনির মধ্যেও কি একটা বিশেষত্ব আছে। লোককে বশ বা অবশ করার একটা শক্তি আছে যেন ওই চোখে। আরও একটু এগিয়ে এলো। সাপের গায়ে গুলতির পাথর মেরে আমাকে বিপদে ফেলেছিলি কেন? ভয়ে ভয়ে মাথা নাড়লাম। অর্থাৎ বিপদে ফেলার জন্য মারিনি। ভদ্রলোক সরসে চেয়ে রইল আরও খানিক। তোকে কোথাও দেখেছি। কোথায়? আগে পরশু আপনার তাঁবুতে কাজ চাইতে গেছিলাম। কাজ দিয়েছি? আগে না। কি বলেছি? কিছু না। টেবিল থেকে একটা বোতল ছুঁড়ে মারতে গেছিলেন। কি নাম তোর? টনি। টনি কার্টার। ইশারায় অনুসরণ করতে বলে মার্ভিন জেন্ট্রি ফিরে চলল। নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে আমি পিছনে চললাম। জঙ্গলের বাইরে একটা জিপ দাঁড়িয়ে। জেন্ট্রি বন্দুকটা পিছনে রাখল। তারপর পিছনের সিট থেকে বোতল বার করে ঢকঢক করে খানিকটা কাঁচা মদ গলায় ঢালল। তারপর চালকের আসন নিয়ে ইশারায় আমাকে পাশে বসতে বলল। আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা সেটা। পরে বোমারের মুখে শুনেছি আমার গুলতির টিপ দেখেই খামখেয়ালি মনিবের সুনজর মিলেছে। গোমেজ আপত্তি করেনি। এখানকার স্থানীয় মজুর বা চাকরের দৈনিক নগদ তলব মেলে। করকরে নগদ টাকা পেয়ে গোমেজ খুশি। শুয়ে বসে আর বাউন্ডুলেগিরি না করে, বাড়ির অন্ন না ধ্বংসে 2 পয়সা যদি ঘরে আনতে পারে আনো। খুব ভোরে চলে যাই, ফিরি সেই রাত দুপুরে। অনেক দিন আবার ফিরিও না। 2 বেলার খাওয়াটা ওখান থেকেই জোটে। গোমেজ আপত্তি করবে কেন? দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তল্পি তল্পা গোটানো শুরু হলো।
14 বছরের মধ্যে এই 2 মাসই আনন্দে কেটেছে আমার। আবার সেই একঘেয়ে জীবনের মধ্যে ফেরার কথা মনে হলেও মেজাজ বিগ্রয়। আমি যাতে এই প্রতিষ্ঠানের একজন হতে পারি সে চেষ্টার ত্রুটি রাখিনি। টানা 2 মাস ছায়ার মতো খ্যাপা মনিবের সঙ্গে লেগে থেকেছি। মুখের হুকুম খসার আগেই তা পালন করেছি। গা হাত পা টিপে দিয়ে তোয়াজ তোষামত করেছি। অনেক বাড়তি খেটেছি। সেই সঙ্গে পাকা খেলোয়াড়দেরও মন জুগিয়ে চলেছি। যদি তারা কেউ আমার জন্যে মনিবের কাছে একটু আধটু সুপারিশ করে। কপাল ঠুকে নিজেই শেষে মনিবের কাছে আবেদন পেশ করেছি। মাইনেপত্র দিন বা না দিন আমি তার দলে থাকতে চাই, দলের একজন হতে চাই। আমার দিকে চেয়ে জেন্ট্রি ভাবল একটু। এখানে তোর কে আছে? মাথা নেড়ে জানালাম, কেউ না। বাবা মা কেউ না? আবার মাথা নাড়ালাম, কেউ না। এখানে থাকিস কোথায়? গির্জে। আবেদন মঞ্জুর। উঠতে উঠতে ঘরের দিকে ছুটলাম। দুনিয়ার সব থেকে সেরা ভাগ্যবান বুঝি আমি। টাকা পয়সা এখন পাই বা না পাই কিছু যায় আসে না। আপাতত খাওয়া পড়া জুটলেই হলো। একদিন না একদিন জেন্ট্রির দলের সব থেকে সেরা খেলোয়াড় আমি হবই। মাথায় তখন টাকার বৃষ্টি হবে। গোমেজকে সুখবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটা কিরকম যেন হয়ে গেল। ঘোরালো চোখে মুখের দিকে চেয়ে রইল খানিক। তারপর আচমকা গালে এক বিষম চর। সেই চরের চোটে চোখে অন্ধকার। দাঁতে দাঁত ঘষে ও বলে উঠল, নেমক হারাম বেঈমান, জন্মের থেকে এত করেছি, তার বদলে এই কৃতজ্ঞতা তোর? পিঠের ওপর আবার কষে লাগালো দুঘা। আর এ কথা বলবি কোনো দিন? শিগগির বল, নইলে মেরেই ফেলবো আজ তোকে। প্রহারের হাত থেকে বাঁচার জন্যেই প্রতিশ্রুতি দিলাম, আর কখনো বলবো না, আর কখনো কোথাও যেতে চাইব না। কি করব না করব আমিই জানি। আমাকে আটকানো আর কারো কম্য নয়। কিন্তু সেই রাতেই একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। মারধর করার পর থেকে গোমেজ একটি কথাও বলেনি আমার সঙ্গে। খেয়ে দিয়ে যে যার শুয়ে পড়েছি। তখন বিছানায় গা ঠেকানো মাত্র ঘুম হতো। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কীরকম একটা স্পর্শে ঘুম ভেঙে গেল। অন্ধকারে পাশে বসে কেউ একজন আমার গায়ে পিঠে হাত বুলোচ্ছে আর ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ছে। গোমেজ ছাড়া আর কে? মনে হলো কাঁদছেও। এমন তাজ্জব ব্যাপার আমি ভাবতে পারিনি। ঘুমের ভান করে পড়ে রইলাম। আমার মন বলল, ওই গোমেজই আমার বাবা। এরপর 2 দিন ও আমাকে চোখে চোখে রাখল। ও যতক্ষণ থাকে আমি ঘর ছেড়ে বেরোই না। আবার ফিরে এসেও দেখে আমি ঘরেই বসে আছি। সে নিশ্চিন্ত হলো। খানিক দূরের এক প্রতিবেশী ছেলের সাইকেল নিয়ে আমি যে তার অনুপস্থিতির ফাঁকে কাজ সেরে আসি জানবে কি করে। 5 দিনের দিন দলের সঙ্গে হাওয়া আমি। রাত্রিতে গোমেজের যখন সন্দেহ হবে তখন আমি অনেক দূরে। নতুন জগৎ আর নতুন জীবনে পদার্পণ আমার। আনন্দে আর রোমাঞ্চে ভরপুর আমি। তার উপর দিয়ে গোমেজের বিষণ্ণ মুখখানা থেকে থেকে চোখে ভাসছে। সব থেকে বেশি খাতির হয়ে গেছিল ফ্রাঙ্কি বোমারের সঙ্গে। রাতে তার কাছেই শুতাম। কিছুদিনের মধ্যেই জানা গেল, যে সুশ্রী মেয়েটাকে বোর্ডে দাঁড় করিয়ে চারদিকে ছোড়া বেঁধা হয়, বোমার তার প্রেমে একেবারে হাবুডুবু। এই নিয়ে সমপর্যায়ের বন্ধুরা ঠাট্টা মশকরা করে ওর সঙ্গে। রাতে শুয়ে বোমার নিজেই কত কথা বলতো। আমি একেবারে ছেলে মানুষ, বয়সে ওর থেকে 10-11 বছরের ছোট। সেটা ওর খেয়াল থাকতো না। প্রেম জ্বরের ছটফটানি শুরু হলে মানুষ ঘরের দেওয়ালের সঙ্গেও কথা বলে বোধ হয়। আমি তো তার থেকে ভালো। তার ওপর বয়স যাই হোক, অকালপক্কও বটে। 3 মাস না যেতে আমার কত দিকে চোখ খুলেছে ঠিক নেই। সেই রাতে একটু মদ গেলার ফলে বোমারের হাহুতাশ বেড়ে গেছিল। মার্জরি দুটো ভালো কথা বলা দূরে থাক, ও কাছে যেতে নাকি
একটা ছোট বাঁশ নিয়ে তাড়া করেছিল। দোষের মধ্যে বোমার তাকে একটা চুমু খেতে চেয়েছিল শুধু। আপত্তি না করার দরুন সাহসে ভর করে কাছে গিয়েছিল। তারপরেই ওই কাণ্ড, অর্থাৎ বাঁশ নিয়ে তাড়া। বোমারের জন্য আমার দুঃখ হলো, আরও বেশি দুঃখ হলো কারণ বোমার চেষ্টা করলেই খেলোয়াড়রা আমাকে একটু আধটু খেলা শেখাতে পারে। সকলের সঙ্গেই খুব খাতির তার, ওই এক দেমাকি মার্জরি ছাড়া। কিন্তু বোমারের ভিতরে যদি সর্বদাই এরকম হাহুতাশ চলতে থাকে তাহলে তাকে দিয়ে আর কি হতে পারে। চট করে মনে হলো এই ব্যাপারে যদি আমার মারফত ওর একটু উপকার হয় তাহলে ওর কৃতজ্ঞতা উছলে উঠবে, তখন যে আবদার করব তাই শুনবে। এরই মধ্যে একটু আধটু পছন্দ আমাকেও সকলেই করে, কারণ মনিবের কাছ থেকে ছাড়া পেলে আমি খেলোয়াড়দেরও ফাইফরমাস খাটি। মতলব ঠিক করে পরদিন দুপুরের নিরিবিলিতে আমি মার্জরির কাছে গিয়ে হাজির। বললাম, কাল সমস্ত রাত ধরে বোমার তোমার জন্য হাপুস হাপুস কেঁদেছে। ও তো খুব ভালো লোক, এরকম কষ্ট না দিয়ে ওকে তুমি একটু ভালোবাসো না? যদি বাসো তাহলে তুমি যখন যা বলবে আমি তাই করে দেব। মার্জরি বড় বড় চোখ করে তাকালো আমার দিকে, কিন্তু তখন কি ওর বজ্জাতি বুঝেছি? মুখখানা বরং আশাপ্রদ মনে হয়েছে। ভালোবাসবে? ও মাথা নেড়েছে, বাসবে। ছুটে গিয়ে বোমারকে সুখবরটা দিয়েছি। সুখবরটা এত অপ্রত্যাশিত যে ও হাঁ করে আমার মুখের দিকে চেয়ে রইল। ঘণ্টাখানেকের মধ্যেই হাতে নাতে দৌত্য কর্মের ফল পেলাম। মনিবের তলব শুনে হাজির হতেই জেন্ট্রি জিজ্ঞাসা করল, মার্জরিকে কি বলেছিস? আমি ভ্যাবাচাকা। দেয়াল থেকে চাবুকটা টেনে নিয়ে সবাসব বসিয়ে দিল কয়েক ঘা। গায়ের চামড়া ফেটে জ্বলে যাবার দাখিল। দরজার আড়ালে দাঁড়িয়ে তার 10 বছরের মেয়েও সভয়ে দেখছে। আরও কঘা পড়ত ঠিক নেই। কোথা থেকে বোমার ছুটে এসে আমাকে আগলালো, ফলে তার পিঠেও সপাং করে পড়ল এক ঘা। মনিবের বকুনি খেয়েছি অনেক, প্রহার এই প্রথম। আমার কান্না পেয়ে গেল, কিন্তু শক্ত হয়ে সেটাকে ঠেকালাম। এখানে আমি যত করি তেমন আর কেউ করে না, আর সে কিনা প্রায় বিনা দোষে এভাবে মারল আমাকে। পরে দেখলাম 3টে মাস যে মার খায়নি সেটাই আমার ভাগ্য, কারণ মেজাজ চললে তার কাণ্ডজ্ঞান থাকে না। নিজের ওই একরত্তি মেয়েকেই কত সময় মেরে বসে। একদিন পাশের ঘরে বসে মদ গিলছিল। মেয়ে এদিকের ঘরে বড় একটা কাচের জার ফেলে ভাঙল। আধ ঘন্টা আগেই মেয়েকে ওটা ধরতে নিষেধ করেছিল। একে অবাধ্যতা, তার ওপর নেশার তাল কেটেছে। চাবুক নিয়ে ঘরে হাজির। জারটা ভাঙার সঙ্গে সঙ্গে আমি বিপদের গন্ধ পেয়েছি। সারাকে পালাতে বলে আমি তাড়াতাড়ি ভাঙা কাজ কুড়োতে লেগে গেলাম। আমাকে একলা দেখে মনিব ধরে ফেলল আমিই ভেঙেছি ওটা। ব্যাস, সপাং করে পিঠে পড়ল এক ঘা। মেজাজ বিগড়ে থাকলে পান থেকে চুন খসলেও প্রহার, আর মেজাজও বিগড়ে থাকলে প্রায় সর্বদাই। খাঁচায় পোড়া বাঘ সিংহগুলোর মতোই মেজাজ সর্বক্ষণ। অতএব আমার দুর্ভাগ্য খণ্ডাবে কে? কিন্তু আশ্চর্য, আমার মতো ছেলের এই মারধর সয়ে যাবার কথা। গোমেজের হাতেও আমি কম মার খেতাম না, কিন্তু জেন্ট্রি মারলেই একটা অদ্ভুত ধরনের অভিমান আমাকে পেয়ে বসত। একটু স্নেহ মমতা দিয়ে লোকটা আমাকে কিনে রাখতে পারত, কিন্তু এই লোকের কাছ থেকে সেটুকু দুরাশা। একমাত্র বাঘ সিংহ জন্তু জানোয়ারগুলো ছাড়া দুনিয়ার আর কিছুই বোধহয় সে ভালোবাসে না। আর কোনো কিছুর ওপর তার মায়া মমতা নেই। তবু শুধু এই লোকের কাছে মার খেলেই অভিমান হতো আমার, অথচ রাগের মাথায় তার খেলোয়াড়রা কেউ চড় চাপড় বসিয়ে দিলে সেরকমটা হতো না। 2 মাসের মধ্যে মনিব সম্পর্কে যে চিত্রটা আমার মনের পাটে আঁকা হয়ে গেল, অনুভূতির দিক থেকে তার মধ্যে অস্পষ্টতা কিছু থাকা স্বাভাবিক, কারণ বয়স হবে তখন 15 আমার।
পরিস্থিতির গুণে যত পাকাই হই, মগজের ধারণা শক্তি অন্যদের তুলনায় কিছুটা পরিমিত তো বটেই। ঠিক এই কারণেই সম্ভবত দলের অন্য লোকেরা মনিব সম্পর্কে যতটা নির্লিপ্ত, আমি ততটা নই। এই খ্যাপা মনিবের প্রতি আমার এক ধরনের আকর্ষণ ছিলই। গোড়া থেকেই মনের তলার একটা জিজ্ঞাসা দানা বেঁধে উঠেছিল, সারা জেন্ট্রির মা নেই কেন? বোমারকে একদিন জিজ্ঞাসা করাতে সে গম্ভীর মুখে চোখ পিটপিট করে জবাব দিয়েছিল, সকলেরই যে সেসব থাকবে তার কি মানে? তোর কোথায় কে আছে? কি কথায় কি কথা! তক্ষুনি মনে হয়েছিল এই জবাবের পিছনে রহস্য কিছু আছে। সারার মা মরে গিয়ে থাকলে বোমার এই গোছের রসিকতা করত না। আর মার্ভিন জেন্ট্রির ঘরে কোথাও মহিলার দু একখানা ছবি অন্তত থাকত। ওদের সঙ্গগুণেই আমি চট করে এতটা পেকে উঠেছিলাম। বোমারের মতোই চোখ পিটপিট করে আবার জিজ্ঞাসা করেছিলাম, মরেছে না ভেগেছে? বোমার সজোরে আমার পিঠ চাপড়ে দিয়েছিল। সাবাস, তোর মানুষ হয়ে উঠতে আর বেশি দেরি নেই। পরে সাগ্রহে সমাচার শুনেছি, সারার মা জেসি জেন্ট্রি মার্ভিনের জীবন থেকে সরেই গেছে। সারার তখন বছর 5 মাত্র বয়স। কর্তাগিন্নিতে খটাখটি লেগেই থাকত। তার প্রধান কারণ স্ত্রীর প্রতি মার্ভিনের উদাসীনতা। জন্তু জানোয়ার অন্ত প্রাণ মার্ভিনের। একটা বাঘ বা একটা সিংহ বা একটা হাতি বা ঘোড়ার সামান্য অসুখ হলেও তার আহার নিদ্রা ঘুচল। জীবনটাকে চাঙ্গা করে না তোলা পর্যন্ত তার আর কোনো দিকে ভ্রুক্ষেপ করার সময় নেই। বেশিরভাগ এই নিয়েই বিবাদ স্ত্রীর সঙ্গে। বাইরে থেকে বোমার সকর্ণে একদিন জেসিকে বলতে শুনেছে, একটা সিংহী বা একটা বাঘিনী বিয়ে করলে পারতে, মানুষের সমাজে ঢুঁ দিতে গেছিলে কেন? জেসি জেন্ট্রি রূপসী ছিল। হুবহু মায়ের মুখের আদল পেয়েছে সারা। বোমার বলেছিল, সারার মুখের বয়স আরও 20টা বছর বাড়িয়ে দিলেই জেসি জেন্ট্রি। এত তুচ্ছ কারণে দুজনের ঝগড়া লেগে যেত যে দলের অন্যদের কাছে সেটা বিস্ময়ের ব্যাপার। টাকা পয়সার ব্যাপারে মার্ভিন জেন্ট্রি বদান্য পুরুষ। জেসি প্রচুর হাত খরচা পেত। সে টাকা সে যে বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যাংকে জমাতো কারও কোনো ধারণা ছিল না। তাছাড়া ইনকাম ট্যাক্সের ঝামেলা এড়ানোর জন্যেও মার্ভিন অনেক টাকা ব্যাংকে স্ত্রীর নামে সরিয়ে রেখেছিল। স্বামী স্ত্রীতে একদিন তুমুল হয়ে গেল। জেন্ট্রিদের সে সময়ের খাস চাকরের মুখে ঘটনাটা জানা গেছিল। সেদিন কোনো শো ছিল না। বসে বসে সন্ধ্যা থেকেই মদ গিলছিল মার্ভিন। এই মদেই তার লিভার নষ্ট করেছে। এখন তার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই। যাই হোক, বারান্দায় বসে মার্ভিন মদ গিলছিল আর ঘরে বসে জেসি স্বামীর উদ্দেশ্যে একটানা কটূক্তি বর্ষণ করে চলেছিল। মদ পেটে পড়লে এমনিতেই ভিন্ন মূর্তি মার্ভিনের। চাবুক হাতে উঠে এসে সপাসপ কয়েক ঘা বসিয়ে দিল। জেসির কোমল অঙ্গে দাগড়া দাগড়া দাগ পড়ে গেল। পরদিন অবশ্য নিজের ব্যবহারের দরুন অনুতপ্ত হতে দেখা গেছে মার্ভিনকে। স্ত্রীর কাছে নাকি রাতের ব্যবহারের দরুন ক্ষমাও চেয়েছিল। কিন্তু সেই থেকে টানা 2 মাস আশ্চর্য পরিবর্তন জেসি জেন্ট্রির। আর একটি দিনের জন্য ঝগড়া করেনি, একটি কটু কথা বলেনি। সর্বদা অনুগত মিষ্টি ব্যবহার। সকলেই জেনেছে সুন্দরী মুখরা স্ত্রীকে মোক্ষম দাওয়াই দিয়ে ঢিট করেছে মার্ভিন জেন্ট্রি। 2 মাস পরে মার্ভিন জেন্ট্রি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। কয়েকদিন বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। অসুস্থতার গোড়ার দিন থেকেই জেসি নিরুদ্দেশ। মার্ভিনের উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখে গেছে। সেই চিঠিও মার্ভিনের টেবিলের ওপরে খোলা পড়েছিল। কে দেখলো না দেখলো তা নিয়ে মাথা ঘামায়নি। জেসি লিখেছে, তোমার মতো পশুর সঙ্গে কোনো ভদ্রমহিলার জীবনযাপন সম্ভব নয়। সারাকেও নিয়ে যাবার ইচ্ছে ছিল, কিন্তু সে তোমার বিষয় সম্পত্তির উত্তরাধিকারিণী, তাই ওকে বঞ্চিত করলাম না। অসুখের দরুন
বিছানা থেকে উঠতে পারে না মারভিন। সেই অবস্থায় খাঁচায় পোড়া জানোয়ারের মতো ফুঁসেছে শুধু, কিন্তু ভালো হয়ে একটা দিনের জন্যেও স্ত্রীর খোঁজ করেনি। তার অ্যাকাউন্টেন্টের মুখে বোমাররা শুনেছে ব্যাংক থেকে নিজের নামের সমস্ত টাকা কড়ি তুলে নিয়ে জেসি পালিয়েছে। স্ত্রীর খোঁজ করেনি বটে, কিন্তু সেই থেকে নাকি মারভিনের মেজাজ সর্বদা আরও বেশি খাপ্পা। মদের মাত্রাও বেড়েছে, আর ওই একটি মাত্র ছোট মেয়ের প্রতিও অকরুণ। বোমার বলে, ছুরিটা মায়ের মতো দেখতে বলেই কর্তা ওকে ভালো চোখে দেখে না। ঘটনাটা শোনার পর থেকেই সারাকে দেখলে আমার কেমন মায়া হতো। বাবা মা কি জিনিস আমার জানা নেই, সারারও অনেকটা সেই অবস্থা। মা তো নেই, বাবা থেকেও নেই। মায়া সম্ভব সেই কারণেই ফাঁক পেলে আমি ওর সঙ্গে খেলা করতাম। মনিব কন্যা জ্ঞানে একটু আধটু তোয়াজ তোষামতো করতাম। সেই কারণে মনিব কন্যাটিও আমার প্রতি সদয় ছিল তখন। বরাতটাই মন্দ আমার। পরের 3 বছরের মধ্যেও সার্কাস পার্টির ছোটোখাটো খেলোয়াড় হবার সুযোগ পেলাম না। দোষ খানিকটা আমারই। ভবিষ্যতের আশায় মনিবের ব্যক্তিগত প্রয়োজনে নিজেকে প্রায় অপরিহার্য করে তুলেছিলাম। চোখের দিকে তাকালে বুঝে নিতাম কি চাই। এরকম সেবা পাবার ফলেই আমাকে সে প্রত্যক্ষভাবে সার্কাসের দলের সঙ্গে যুক্ত হতে দিল না। এই বয়সে তার খাস চাকর হিসেবে মাইনে অবশ্য বেশিই পেতাম। উচ্চাকাঙ্ক্ষা না থাকলে খুশিই থাকার কথা, কিন্তু আমার হতাশা বাড়তেই থাকল। সারার মুখ দিয়ে 2-3 দিন তার বাবার কাছে আবেদন পেশ করেছিলাম, সব কাজ করার পরেও যদি একটু খেলা শেখার সুযোগ পাই। শেষে একদিন দাবরানি খেয়ে মেয়েও আর বাপের কাছে সুপারিশ করতে রাজি হয়নি। রিং মাস্টারকে ধরে যাও একটু আধটু শিখেছিলাম, তাও হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার গোপন শিক্ষানবিশির কথা মনিব জানত না। একদিন হাতে নাতে ধরা পড়ে গেলাম। রিং মাস্টার প্রচণ্ড ধমক খেল, আর আমি গোটা 2 চর। তখন বয়স আমার 18। আত্মসম্মানবোধ আগের থেকে বেড়েছে। জীবনভর এই গোলামি করব? এখান থেকে পালানোর চিন্তাটা বারবার মনে আসতে লাগল। কিন্তু পালিয়ে কোন অনির্দিষ্টের বুকে ঝাঁপ দেব? তবু বোমারের কাছেই মনের কথা ব্যক্ত করে ফেলেছিলাম একদিন, কিছু যখন হবেই না, এখান থেকে সরে পড়লে কেমন হয়? বোমার সন্ত্রস্ত। মনির জানতে পেলে চাপকে তোর পিঠের ছাল চামড়া তুলে নেবে। তুই তো বলতে গেলে কেনা লোক তার। শুনে মেজাজটা আরও বিগড়ে গেল আমার। এই সময়ে ছোটোখাটো একটা পরিবর্তনের সূচনা। যে লোকটা জন্তুদের খাবার দেয় তার বয়স হয়েছে, মাঝে মাঝে কাজের একটু আধটু গাফিলতি হয়ে যায়। জন্তু জানোয়ারের সংখ্যা তো আর কম নয়, কিন্তু ওগুলোর ব্যাপারে এতটুকু ত্রুটি বরদাস্ত করতে রাজি নয় মারভিন। ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে এতটুকু গলতি হয়েছে টের পেলে মার মুখী একেবারে। আড়ালে সকলে হাসি ঠাট্টা করে, বলে, দরদ হবে না কেন, আগের জন্মে জাত ভাই ছিল যে। মনিব হঠাৎ একদিন ডেকে পাঠালো আমাকে। গিয়ে দেখি সেখানে মাথা হেঁট করে আধবুড়ো বেন্টন দাঁড়িয়ে। জন্তুদের খাওয়া দাওয়ার ব্যবস্থার ভার তার ওপর। ওদিকে মনিবের গোমরা মুখ। এক নজর তাকিয়ে বোঝা গেল এক পশলা হয়ে গেছে। আমার প্রতি হুকুম হলো, আজ থেকে তুমি বেন্টনকে সাহায্য করবে। কোন জানোয়ার কখন কি খায়, কতটা খায়, সব ভালো করে জেনে নেবে। এ কাজের জন্য বাড়তি টাকা পাবে। বলা বাহুল্য, আমার কিছুমাত্র আনন্দ হয়নি। আমি দলের শিল্পী হতে চেয়েছিলাম, চাকর নয়। বোমার অবশ্য বলেছে, তোর বরাত ভালো, বিশ্বাসী লোক ভিন্ন কর্তা কাউকে দায়িত্ব দেয় না। যাই হোক, মুখ বুঝেই আমি বেন্টনকে সাহায্য করতে লাগলাম। খুব খারাপও লাগলো না। জীব মাত্রেরই জঠর জ্বালার একটা নতুন দিক দেখতে পেলাম। সময়ে খাবার দিতে 5 মিনিট দেরি হলে জানোয়ারগুলো রীতিমতো চেঁচামেচি করতে থাকে। মারভিনের আদরের শিম্পাঞ্জি বিল তো ঠাস করে গালে একটা চড়ই বসিয়ে দিল সেদিন।
বিল অনেক রকমের খেলা দেখায়। সিগারেট টানতে টানতে এক চাকার সাইকেল চালায়, ট্রেন চালায়, দর্শকদের সঙ্গে নানা রকম রসিকতা করে। ও নিজের কদর জানে, আমার থেকে অন্তত ওর দাম বেশি। দোষের মধ্যে ওর প্রাতরাশের সঙ্গে সেদিন আমি কলা দিতে ভুলে গেছিলাম। কর্তা সামনে ছিল, বলল, বেশ হয়েছে। আমাকে পেয়ে বেন্টন আরও কাজে ঢিলে দিতে লাগল, ফলে আমার ওপর চাপ বাড়তে লাগল। হাতি ঘোড়ার খাবার দেবার সময় ও কাছেও থাকে না। বাঘসিংহের খাবার শুধু নিজের হাতে দেয়। তার আসল কারণ, কর্তা প্রায়ই তখন উপস্থিত থাকে। এই সময় থেকেই মালিকের চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে। ওই হিংস্র জানোয়ারগুলোর সঙ্গে তার যেন নিবিড় বন্ধুত্ব। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আমি তাকে বাঘসিংহগুলোর সঙ্গে গপ্পসপ্প করতে দেখেছি। ওদের সঙ্গে কথা বলে, গায়ে পিঠে হাত বুলিয়ে দেয়, খাঁচার ফাঁক দিয়ে কপালে কপাল ঘষে সোহাগ করে। কেবল ওদের নিয়ে যখন রিংয়ে খেলা দেখায় তখন অন্য রকম দাপট তার। একটু অবাধ্য হলে তখন সপাং করে চাবুক বসিয়ে দেয়। বাঘসিংহের খেলা দেখানোর আইটেমটা কর্তার, অর্থাৎ মার্ভিন জেন্ট্রির নিজের। আমি দিবাস্বপ্ন দেখতাম, স্নেহপরবশ হয়ে, যে বস্তুর ছিটে ফোঁটাও তার মধ্যে কেউ দেখেনি। ভদ্রলোক হয়তো একদিন এই সেরা উত্তেজনার খেলাটি আমাকে শেখাবে। স্নেহ মানুষের বেলায় নেই, কিন্তু জানোয়ারগুলোর প্রতি তো আছে। সেটা যে মানুষের বেলাতেও ঘুরবে না একদিন, কে বলতে পারে। নতুন কাজের 6 মাসের মধ্যে একটা অঘটন ঘটল। আমি মনে মনে এমন আশাও করতাম, মার্ভিন যদি ছোটোখাটো কোনো রকম বিপদে পড়ে আর আমি যদি তার থেকে তাকে উদ্ধার করতে পারি, তবে হয়তো দিন ফিরবে আমার। তার বদলে অঘটনের ঝাপটাটা নিজের ওপর দিয়েই গেল। বাঘসিংহের খাবার দেবার সময় 6 মাস বেন্টনের সাগরেতি করে আমারও ভয় ডর কমে গেছিল। খাবার দেয় বলে তো বাঘগুলো যেন পোষা বেড়াল বেন্টনের, আর আমি তার সাহায্যকারী। ইদানিং অনেক সময় বেন্টন সামনে দাঁড়িয়ে থাকে, আমি ওদের খাবার দিই। অতএব আমিও ওদের প্রিয়পাত্র নই কেন? বেন্টনের উপস্থিতিতে মাঝে মাঝে খাঁচা ঘেঁষে দাঁড়াতে লাগলাম। তাতেও বাঘগুলোর তাপ উত্তাপ না দেখে সাহস বাড়ল। একদিন সব থেকে নিরীহ গোছের বাঘ যেটা মনে হতো, সেটার গায়ে একটু হাত বুলোতে গেলাম। যুগপৎ হুঙ্কার এবং থাবার ঘা। কপাল থেকে গাল পর্যন্ত সমাংস খানিকটা চামড়া ঝুলে পড়ল। আর একটু হলে ওদিকের চোখ শুদ্ধ টেনে বার করে নিত। তারপর 2 মাস হাসপাতালে আমি। মার্ভিনের একটু স্নেহ পাওয়া দূরের কথা, কর্তা যেন আরও বিরূপ। আমাকে হাসপাতালে দেখতে এসেও মেজাজ তিরিক্ষি। বেশ হয়েছে, ওরা তো ইয়ার্কির পাত্র কেমন? আমার ভয় ধরেছিল, এরপর আমাকে দল থেকেই না তাড়িয়ে দেয়। তার 15 বছরের মেয়ে সারা জেন্ট্রির মুখে বরং একটু দরদের আভাস দেখেছিলাম। ও বলেছে, তোমার ওপর বাবা ভয়ানক রেগে গেছে, আর বোধহয় তোমাকে বাঘসিংহের দিকে ঘেঁষতে দেবে না। অর্থাৎ আবার যে কে সেই ঘরের চাকর। অসহায় অবস্থা বলেই আত্মাভিমানে ফুঁসে উঠেছিলাম সেদিন। বলেই ফেলেছিলাম, তাহলে আমি কাজ ছেড়ে দেব। মুখে সচকিত ভাব দেখেছিলাম মেয়েটার। সর্বনাশ, কাউকে বলো না, পালাতে যদি হয় চুপি চুপি পালাবে। বাবা জানতে পারলে আগে চাবুকের চোটে আধমরা করে তারপর তাড়াবে তোমাকে। বোমারের মুখে শুনেছি একমাত্র তুমিই বাবার কেনা লোক। অর্থাৎ আমি কৃতদাস, ভিতরের যন্ত্রণায় ক্ষতমুখ দিয়ে রক্ত বেরোনোর দাখিল। এই মেয়েও বাপকে কোন চোখে দেখে সেদিনই বোঝা গেছিল। সে পরামর্শ দিয়েছিল, তুমি বরং বোমারকে একটু বলে কয়ে রাখো, সে বললে বাবা ঠান্ডা থাকবে। তার কথা তো বাবা ফেলতে পারে না। 4 বছরের মধ্যে এটা নতুন খবর আমার কাছে। বোমারের এই গোছের প্রতিপত্তির নজির কখনো দেখিনি, বরং তাকেও মালিকের কাছে অনেক সময় বিষম বকুনি খেতে দেখেছি।
বোমারির কথা তোমার বাবা শোনে? শুনবে না? সে একসময় বাবার কত কাজ করে দিয়েছে। ও সকলকে হাসায় বলে ওকে তো বিশ্বাস করে সকলেই, তাতেই বাবার সুবিধে। গলা খাটো করে বলেছে, কাউকে বলো না যেন। মায়ের পিছনে বাবা তো বোমারকেই লাগিয়ে রেখেছিল। মা কখন কোথায় যায়, কি করে, কত টাকা ওড়ায়, কার সঙ্গে মেশে, এসব খবর তো বোমারই বাবাকে বলে দিত। আমি বড় হতে মদের ঝোঁকে বাবা নিজেই আমাকে একদিন বলেছে এসব। তাছাড়া আমাকে তো সকলের থেকে বেশি ভালোবাসে বোমার, তাই বিশ্বাস করে আমাকে বলেছে। জানে তো আমার পেটে থেকে কথা বেরোয় না। এই তো 7-8 দিন আগেই মাত্র শুনলাম সব। অর্থাৎ আমি যখন হাসপাতালে। পেটে কথা কেমন থাকে সে তো দেখাই যাচ্ছে। ও যে বড় হয়েছে এই গর্বও আছে, কিন্তু আমি অবাক অন্য কারণে। বোমার আমার সঙ্গে সমবয়সীর মতো মেশে, ইয়ার্কি ফাজলামো করে, মনের কথা বলে। অন্তরঙ্গ অবকাশে তার প্রেমিকা মার্জরির উদ্দেশ্যে গাল পারে আর গরম গরম নিঃশ্বাস ছাড়ে। বলে, চারদিকে ছুরি বসানোর খেলা দেখিয়ে দেখিয়ে ছুরিটা ছুরির ফলার মতো হয়ে গেছে একেবারে। এখনও ওকে বাগে আনানোর জল্পনা কল্পনা চলে আমাদের। এই বোমার কর্তার বউ পালানোর গল্প করেছে, কিন্তু নিজের ওই ভূমিকার সম্পর্কে একটি কথাও বলেনি। বোমারের ওপরেও প্রচণ্ড অভিমান হলো আমার। আমার আকাঙ্ক্ষার খবর রাখে, অথচ আমার জন্য কর্তার কাছে কোনো দিন একটু সুপারিশ করল না। ফলে বিরস মুখে বলে উঠলাম, বৌমার কি এমন যোগ্য লোক? তোমার মাকে কি আগলে রাখতে পেরেছে? দিব্যি তো পালিয়েছে। বারে, বাবার তো তখন খুব অসুখ, ও তো তখন বাবাকে নিয়েই ব্যস্ত ছিল। তারপরেই ঈষৎ উৎসাহে জানান দিল, আসলে মা পালাতে পেরেছে বলে ও খুশি হয়েছিল, বুঝলে? আমাকে সে কথাও বলেছে। পালাতে না পারলে রাগের মুখে বা নেশার ঝোঁকে বাবা ঠিক একদিন মাকে গুলি করে বসত। মনিব কন্যার সঙ্গে এই গোছের কথাবার্তার সুযোগ বড় মেলে না। 18 বছর মাত্র বয়স আমার, ছেলে মানুষ তো বটে। আমার জীবনে বাপ মা নেই, আর ওর থেকেও নেই, তাই জানার লোভ হলো। মা চলে যেতে তোমার দুঃখ হয়নি? খুব হয়েছে, কিন্তু মা কি করবে? এই লোকের সঙ্গে কেউ থাকতে পারে? বাপের প্রতি এমন বীতশ্রদ্ধ ভাব আর কোনো দিন দেখিনি। চিরদিনের মতো মুখে এই ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতাল থেকে ফিরেছি। আয়নায় এ মুখ দেখে নিজেরই কান্না পেত। আমার কাজ ছেঁটে দেওয়া হয়নি, আগের মতোই বেন্টনকে সাহায্য করছি। মনিব কেবল এক দফা শাসিয়েছে আমাকে, ওদের নিয়ে ফের ইয়ার্কি করতে যাবি তো খাঁচা খুলে একেবারে ভেতরে ফেলে দেব। শাসানোর দরকার ছিল না, প্রাণের মায়া যথেষ্টই আছে আমার। হাসপাতাল থেকে ফিরেই বোমারকে চেপে ধরলাম একদিন। মনিব তাকে তলায় তলায় খাতির করে একটু, অথচ আমাকে সে সামান্য সাহায্যও করল না। এই জন্যেই হাসপাতালে ওর সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলিনি আমি। চোখ পিটপিট করে গম্ভীর মুখে বোমার খানিক দেখেছে আমাকে। মেয়েটা তোর কাছে সব ফাঁস করে দিয়েছে? করেছে তো। বড় নিঃশ্বাস ফেলে বোমার মন্তব্য করেছে, ওই ছুঁড়িও পালাবে একদিন, ঠিক মায়ের মতো চেহারা, মায়ের মতো মতিগতি। চুলোই যাক, তুমি আমার জন্য কিছু করছো না কেন? কর্তার বাঘ বশ করা চাবুকখানা দেখেছিস? ঠিক না বুঝে মাথা নাড়ালাম। বউ পালানোর পর থেকে কারো ওপর কারো টান দেখলে কর্তার ওই রকম মেজাজ হয়। কেবল বাঘিনী যখন বাঘের গা পিঠ চেটে সোহাগ জানায়, সেটা শুধু বরদাস্ত হয়, 2 চোখ ভরে দেখে। এখনও কারো জন্যে কেউ কিছু বলতে গেলে উল্টে তার ক্ষতি হয়। মালিক তার ক্ষতি করে মজা দেখে, যাকে বলে রিঅ্যাকশন দেখে। অতএব আশার সেখানেই জলাঞ্জলি।
একঘেয়েভাবে আবার একটা বছর কেটে গেল। আমার বয়স 19, মালিকের মেয়ে সারার 16। আমার চোখের সামনে সোনালী ভবিষ্যতের বর্ণ প্রায় নিষ্প্রভ। এর মধ্যে দূর থেকে শুধু ওই মেয়েটাকে দেখতে ভালো লাগে, তাও দূর থেকে দেখি। ও টের না পায় এমন করে দেখি। নিজের পরিবর্তন কতটা হয়েছে জানি না, কিন্তু মেয়েটার মধ্যে একটা নতুন ছাঁদ চোখে পড়ে। ওর শরীরটা বদলাচ্ছে, দেখতে ইচ্ছে করে, দেখতে লোভ হয়। না, ওকে নিয়ে কোনো অসম্ভব স্বপ্নের জাল আমি বুনিনি। দেখতে ভালো লাগে, শুধু দেখি। এটুকুর অপরাধেই মালিকের কোপের মুখে পড়ে গেলাম একদিন। আর এই বিশ্বাসঘাতক বোমাটার জন্যেই মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করল আমার। এখন আমরা বাইরের ক্যাম্পে। বছরের মধ্যে কম করে 6 মাস ক্যাম্পের জীবন আমাদের। এক মেঘলা দিনে উঁচু গাছের ডালে দোলনা বেঁধে সারা জেন্ট্রি দোল খাচ্ছে। ওই উঁচু গাছের ডালে দোলনা আমিই বেঁধে দিয়েছি। তারপর পিছনের দিকে প্রায় 15 গজ সরে এসে নির্নিমেষে নয়নে ওর দোল খাওয়া দেখছি। যত দেখছি তত ভালো লাগছে। ওকেও বোধহয় দোলার নেশায় পেয়েছে। মেয়েটার ভয় ডর কম। দোলনাটা একবার ওদিকের আকাশে উঠছে, একবার এদিকের। গায়ের জামাটা উঠে উঠে যাচ্ছে। ইজের পরা পিছনের গা পিঠ পর্যন্ত দেখা যাচ্ছে। পুষ্ট দুটো পা, পুষ্ট নরম দেহ একখানা। আমাকেও দেখার নেশায় পেয়েছে। একটু দূর দিয়ে ঘুরে সামনের দিকে এসে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। তারপর দেখার আনন্দে আরও বিভোর। হঠাৎ কানে হ্যাঁচকা টান একটা। ঘুরে দাঁড়াতেই 2 চোখ ছানা বড়া, একেবারে জমের মুখে। সারার বাবা মার্ভিন জেন্ট্রি। কান ধরেই হিড়হিড় করে টেনে নিয়ে গেল আমাকে। দুলতে দুলতেই সারা দৃশ্যটা দেখল। দূরে দূরে দলের আরও 2-1 জনও, সকলেই অবাক। ক্যাম্পের কাছাকাছি এসে ঠাস ঠাস করে দুগালে 2 চর বসিয়ে মালিক অন্যদিকে চলে গেল। মুখে একটি কথাও বলল না। সাধারণত গায়ে হাত পড়লেই আমার মেজাজ বিগড়োয়, কিন্তু এই দিন অপরাধীর মুখ আমার। অবচেতন মনের একটা গর্হিত লজ্জাকর অপরাধ ধরা পড়েছে যেন। রাগ বা অভিমানের বদলে সংকুচিত আমি। শাস্তিটার ওখানেই শেষ কিনা আমি জানি না। মালিক এবারে না আমাকে তাড়িয়ে দেয়। ভয়ে ভয়ে বোমারকে বললাম ঘটনাটা। শুনে তাজ্জব মুখ করে ও আমার দিকে চেয়ে রইল খানিক। তারপর হাসতে লাগলো। বলল, আমি ঠিক অমনি করে ওর মাকে চুরি করে দেখতাম। এই জন্যেই তার এই মেয়েটাকেও এত ভালো লাগে আমার। কিন্তু আমি তো কখনো ধরা পড়িনি। তুই একটা হাঁদা। মনিব নতুন করে আর শাস্তি দিল না বটে, কিন্তু দিন কতকের জন্য আমার মাথা কাটা গেল। ওই হতচ্ছাড়া বোমারই সকলকে বলে দিয়েছে, তাতে কোনো ভুল নেই। এমনকি সারাকেও বলেছে। চোখাচোখি হলেই সারা ফিক ফিক করে হাসে, আর আমার কান গরম হয়ে যায়। আর মুখ টিপে হাসে অন্যরাও। চাউনির ভিতর দিয়ে বিস্ময় প্রকাশ করে। একেবারে মালিকের মেয়ের দিকে চোখ। যে মালিক কিনা মার্ভিন জেন্ট্রি। বোমারের গদগদ মুখ দেখলাম একদিন। তার জীবনের একমাত্র সোনার দিন সেটা। দিন নয়, রাত। রাতে শোবার সময়ে আমাকেই জাপটে ধরল একেবারে। ওর আনন্দের কারণ শুনে আমারও আনন্দ হলো। অধ্যবসায়ের ফল মিলেছে। এই পর্যন্ত মার্জরির কাছে অনেকবার বিয়ের বাসনা জানিয়েছে। তার জবাবে মার্জরি তাকে তেড়ে মারতে এসেছে, মালিকের কাছে নালিশ করবে বলে শাসিয়েছে। কিন্তু বোমার নাছোড়বান্দা। আজ এতদিনে তার ভাগ্য প্রসন্ন। মার্জরি ওকে বিয়ে করতে রাজি হয়েছে। ছুরির ফলার মতো মেয়ে এতদিনে প্রেমিকের মর্ম বুঝেছে। অবশ্য হঠাৎ এমন মন বদলাবার কারণও আছে একটু। ট্রেপিসের খেলা দেখায় যারা, তাদের মধ্যে একটা সুন্দর মতো ছেলের সঙ্গেই যা একটু ভাবসাব ছিল দেমাকি মেয়ের। বিয়ে যদি করে তো ওকেই করবে ধরে নিয়েছিলাম। হঠাৎ কি কারণে তার উপর বিরূপ মার্জরি।
বোমারকে বলেছে ওটা একটা কাপুরুষ। ওটা বলতে জন, এতদিন যে ওর প্রিয় পাত্র ছিল। এই বিতরাগের মুখে বীরপুরুষের মতো বিয়ের প্রস্তাব করেছে বোমার। মার্জরি বলেছে, তুমি একটা ভাঁড়, তোমাকে বিয়ে করব কি? বোমার বলেছে, তুমি একটা ছুরির ফলা, একমাত্র এই ভাঁড়ই ছুরি বসানোর জন্য তোমার সামনে বুক পেতে দিতে পারে, আর কেউ দেবে না। সকলেরই প্রাণের মায়া আছে। মার্জরি হেসেছে, পরে ঘাড় কাত করে রাজি হয়েছে। তারপর সংশয় প্রকাশ করেছে, কিন্তু মালিক কি মত দেবে? বোমার অবাক। বিয়ে করব আমি, মালিকের মতামতে কি আসে যায়? আর মত দেবেই বা না কেন? আমি আজই তাকে জানাচ্ছি। শুনে অমন শক্ত মেয়েরও ত্রাস। তক্ষুনি সাবধান করেছে, মত নিক, আপত্তি নেই, কিন্তু কাকে বিয়ে করতে চায় এ যেন কখনো বলে না। বললে বোমারকে আর বিয়েই করবে না ও। কত মেয়েই তো আছে, মালিক যা খুশি ভেবে নিক। সেই রাতটা সত্যিকারের আনন্দের মধ্যে কেটেছিল আমার। সেই রাতে আমার জন্যেও দরদ উথলে উঠেছিল ওর। বলেছিল, তুই যে একেবারে খোদ মালিকের মেয়ের দিকে চোখ দিয়ে বসে আছিস। ছোটোখাটো কারো দিকে নজর ফেরা, আমি যতটা সম্ভব তোকে সাহায্য করব। কিন্তু পরদিনই বিষণ্ণ অথচ ক্রুদ্ধ মূর্তি বোমারের। সমাচার শুনে আমারও মন খারাপ। মালিকের অনুমতি চাইতে গিয়েছিল বোমার। আরজি শুনেই চোখ লাল তার। প্রথমে জিজ্ঞাসা করেছে কাকে বিয়ে করতে চায়, কিন্তু বোমার নাম বলেনি। বলেছে ইউনিটেরই একজনকে। কাকে? মালিক ধমকেই উঠেছে। কিন্তু নাম বলে কি প্রতিশ্রুতি ভাঙবে বোমার? সেই পাত্র নয়। জবাব দিয়েছে তার নাম এখন বলা যাবে না। ব্যাস। মনিবের মেজাজ আরও তিরিক্ষি। ঝাঁঝালো জবাব দিয়েছে, বিয়ে থাওয়া করে ঘর সংসার পাতার জায়গা নয় এটা। ওসব এখানে চলবে না। বিয়ে করতে হয়তো দুজনেই চাকরি ছেড়ে দিয়ে করতে পারো, সাফ কথা। রাগে গজগজ করতে করতে ফিরে এসেছে বোমার। সে বেপরোয়া। চাকরি ছেড়েই মার্জরিকে বিয়ে করার সংকল্প তার। বলল, হিংসে, বুঝলি না? স্রেফ হিংসে। ওর চোখের সামনে পরিবার নিয়ে সুখে থাকবো, সহ্য হবে কি করে? সাধে অন্যের সঙ্গে বউ চলে যায়। ইস, ওর বউটাকে নিয়েই পালানোর কত সুযোগ পেয়েছিলাম। সাহস করে একদিন বুকে চেপে চুপে ধরতে পারলে ঠিক আমার সঙ্গেই পালাতো। আমি তার অনেক গলদ আর অনেক চুরির খবর জানতাম। ওর মতো লোকের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করাই উচিত ছিল আমার। সারার মা জেসি জেন্ট্রি শুনেছি ওরই সমবয়সী ছিল। সেজন্যে নয়, আমার হাসি পেয়ে গেছিল রাগের মুখে বোমারের খেদের কথা শুনে। সেই সঙ্গে বিষম দুশ্চিন্তাও হয়েছিল ওর জন্যে। গোয়ারটা মার্জরির জন্যে যেরকম পাগল, ঠিক চাকরি ছেড়েই বিয়ে করবে ওকে। কিন্তু চাকরি ছাড়লে ওর চলবে কি করে, বিশেষ করে বিয়ে করার পর? অন্যত্র চাকরি নিলেই বা কত আর পাবে? এখানকার অর্ধেকও পাবে কিনা সন্দেহ। কর্তার সুনজরের মানুষ বলে এখানে মাস গেলে মোটা মাইনে পায়। তা না হলে যত ভালোই হোক, জোকারের মাইনে কত আর? টাকা পয়সা দেওয়ার ব্যাপারে মালিকের দরাজ হাত, সেটা কেউ অস্বীকার করে না। ওর ভাবনা ভাবতে গিয়ে নিজের ভবিষ্যৎটাও যেন অনিশ্চয়তায় দুলে দুলে উঠল। বোমার কাজ ছেড়ে চলে গেলে আমারই কি আর এখানে ভালো লাগবে? ওকে বোঝাতে চেষ্টা করলাম। রাগের মাথায় কিছু করে না বসে। কটা দিন সবুর করো, কর্তার মত বদলাতেও তো পারে। নিকুচি করেছে কর্তার মতের। আমি কি তোর মতো দাস নাকি? মার্জরি বুদ্ধিমতী মেয়ে। সেও আমার মতোই পরামর্শ দিল, এবং সেটা মেনে না নিয়ে উপায় কি? চাকরি ছেড়েও ওকে বিয়ে করবার মতো বুকের পাটা আছে শুনে খুশি হয়ে সে নাকি ওকে একটা চুমুই খেয়ে বসল। গালে আর ঠোঁটে সেই ছোঁয়া এখনও নাকি চিরবির করছে। এক কথায় মার্জরি বুঝতে পেরেছে বোমার জনের মতো কাপুরুষ নয়। কিন্তু হুট করে চাকরি ছাড়তে সেও নিষেধ করেছে।
2 বছর দুজনে মিলে যতটা সম্ভব টাকা জমানো যাক, তারপর মারভিনের মুখের ওপর চাকরি ছুড়ে দিয়ে এখান থেকে চলে যাবে। অগত্যার সেই পরামর্শই স্থির। এরপর বোমারের সমস্ত ধ্যান জ্ঞান টাকা। মাসের মাইনে গোটাগুটি মার্জরির হাতে তুলে দিত। দুজনের টাকা একসঙ্গে ব্যাংকে জমা পড়ত, কিন্তু পড়ত মার্জরির নামে। এই ব্যবস্থাটা কেন যেন আমার আদৌ মনোপুত ছিল না। দুজনের টাকা আলাদা রাখলেই তো হয়, তারপর জুটতে কতক্ষণ। কিন্তু সে কথা বলতে মার মুখে মূর্তি বোমারের। বলেছে, তুই বেটা কৃতদাস, তোর মন আর কত উঁচু হবে। নিজের সিগারেটের টাকা পর্যন্ত রাখত না। আমি পয়সা খরচ করে ওকে সিগারেট খাওয়াতাম। কর্তার কাছ থেকে ও ফালতু কয়েকটা টাকা পেত, তাই থেকেই টেনে টুনে হাত খরচা চালাত। খাওয়া পড়া তো প্রতিষ্ঠান থেকেই জোটে। এমনিতে বোমার হিসেবে মানুষ মোটামুটি। ব্যাংকে এতকালের চাকরির টাকাও কম জমেনি। তার থেকে তুলে তুলে মার্জরিকে প্রতি মাসেই কিছু না কিছু উপহার দিত, কারণ মাইনের টাকা থেকে 5টা টাকা খরচ করলেও মার্জরি রেগে যেত। উপহার পেয়ে খুশি হতো, কিন্তু সেই সঙ্গে রাগও দেখাতো। বলতো, তুমি উড়নচণ্ডে, তোমার ব্যাংকের টাকাও আমি আমার নামে সরিয়ে আনছি। আমার মনটা সত্যি তত বড় নয় বোধ হয়। শুনে খুঁতখুত করতো কেমন। প্রায় জিজ্ঞাসা করতাম, ব্যাংকের আগের জমানো টাকাও মার্জরির নামে সরানো হয়েছে কিনা। বোমার তাতেও রেগে যেত। মার্জরি কবে ওকে কটা চুমু খেলো, রাতে শুয়ে সে খবরটা আমাকে দেবেই। শো না থাকলে দুজনে আলাদা আলাদা বেড়াতে বেরোয়, যেন কেউ কাউকে চেনে না। তারপর দূরে এক জায়গায় গিয়ে দুজনে মেলে। ক্যাম্পের কাছে এসে আবার পৃথক দুজনে। বোমার সেদিন হাওয়ায় ভাসতে থাকে। ওর ফুর্তি বাড়ছে আর আমার কমছে। ওকে হারানোর দিন এগিয়ে আসছে। 6 মাস হয়ে গেল, আর তো মাত্র 1.5 বছর। এরই মধ্যে 2-1টা বিষদৃশ্য ব্যাপার চোখে পড়ল আমার। আগে হলে বিষদৃশ্য লাগতো না, এখন লাগে। আগের প্রিয়পাত্র জনের সঙ্গেও মার্জরিকে মাঝে মাঝে খোশমেজাজে গল্প সল্প করতে দেখি, কিন্তু সকলের সামনাসামনি নয়, আড়ালে আবডালে। আর তখন আমাকে দেখলেই ও কেমন সচকিত হয়ে যায়। একদিন বোমারকে বলেই ফেললাম, আজকাল ওই জনের সঙ্গে মার্জরির খুব ভাবসাব দেখি যে। শোনা মাত্র বোমার আমাকে এই মারে তো সেই মারে। দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠল, ভাব হয়েছে তো তোর, তাতে কি? তোর বাইরেটা যেমন কালো, ভেতরটাও তেমনি কালো। আমার মনে সন্দেহ ঢোকাতে চাস কেমন? জন কি ওর শত্রু নাকি যে মুখ দেখবে না? মার্জরি তোর সঙ্গে মেশে, সকলের সঙ্গেই মেশে, তাহলে জন কি দোষ করল? সেই থেকে আমি চুপ। ওদের আরও অন্তরঙ্গ মেলামেশা আমার চোখে পড়েছে, কিন্তু বোমারকে কিছু বলিনি। ঠিক 1 বছরের মাথায় জন চাকরি ছেড়ে চলে গেল। সার্কাসের লাইন আর ভালো লাগে না। অন্যত্র কোথায় নাকি একটা চাকরি জুটিয়েছে। যে যেতে চায় তাকে আটকে রাখবে মালিক সেই মানুষ নয়, বলা মাত্র বিদায় দিয়েছে। বোমারের স্বার্থেই মনে মনে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। ইদানিং বোমারকেও মাঝে মাঝে বিমর্ষ দেখতাম। কারণ জিজ্ঞাসা করলে তক্ষুনি ভাড়ামি শুরু করে দিত। কিন্তু যাই করুক, আগের মতো অত যে হাওয়ায় ভাসে না, সে আমি ঠিকই লক্ষ্য করতাম। এতদিনে নিশ্চিন্তি। কিন্তু 7 দিন না যেতে আমি বিমূঢ় সব থেকে বেশি। মার্জরি নিখোঁজ হঠাৎ। কোথাও তাকে দেখলাম না। সন্ধ্যার খেলায় তার আইটেমও বাতিল সেদিন। খোঁজ নিয়ে যা শুনলাম, তাজ্জব ব্যাপার। মালিক মারভিনের কাছ থেকে পাওনা গণ্ডা বুঝে নিয়ে সেও চলে গেছে। এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রণয় পাশার প্রথম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।